Welcome you all to this another classes of health aptitude. হেলথ অ্যাপটিটিউডের আবার একটা ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে চলে এসেছি আমি তোমাদের দেবজিৎ স্যার। আজকে যে টপিক দুটোকে নিয়ে ডিসকাস করব সেই টপিক দুটো কিন্তু হেভি ইন্টারেস্টিং একটা টপিক হতে চলেছে। তো কি কি টপিক রয়েছে আজকে হচ্ছে ভাইটাল সাইন্স অ্যান্ড প্যারামিটার্স। মানে কোনো একটা পেশেন্ট যদি হসপিটালে ভর্তি থাকে তার কি কি ভাইটাল সাইন্স নর্মালি একজন নার্স বা একজন মেডিকেল প্র্যাকটিশনার্স তারা কি কি প্যারামিটার্সের রেসপেক্টে দেখতে থাকে। ওকে, আরেকটা হচ্ছে স্টেরিলাইজেশনস অ্যান্ড ডিসইনফেক্টেন্ট প্রোটোকল। মানে যে ইনস্ট্রুমেন্টগুলোকে ব্যবহার করা হচ্ছে সেই ইনস্ট্রুমেন্টগুলো যেন স্টেরিলাইজ কন্ডিশনে থাকে, মানে তার মধ্যে যেন কোনো রকম কোনো ইনফেকশনস বা জার্ম না থাকে, তাহলে সেই স্টেরিলাইজেশন প্রসেস কেমন করে করা হয়। তাহলে এই দুটো টপিক থাকছে আজকের আমাদের এই ক্লাসে, ঠিক আছে। হোপ তোমাদের জন্য হেলথ অ্যাপটিটিউড যে ক্লাসগুলো চলছে সেই ক্লাসগুলো বেনিফিশিয়াল হচ্ছে, তোমরা ঠিকঠাকভাবে ওটাকে বুঝতে পারছো, ক্লিয়ার হচ্ছে। কমেন্ট সেকশন ওপেন রয়েছে, কীরকম লাগছে তোমাদের এই হেলথ অ্যাপটিটিউডের ক্লাসগুলো, নতুন একটা সাবজেক্টসকে নিয়ে পড়ানো হচ্ছে, তাহলে এই সাবজেক্টসে কীরকম লাগছে তোমাদের ডেফিনেটলি কিন্তু জানিও কমেন্ট সেকশনে। তো লেটস স্টার্ট আজকের আমাদের টুডেস ক্লাস উইথ ফুল অফ এনার্জি। তাহলে এই প্রথম যে জিনিসটা দিয়ে দেখবো সেটা হচ্ছে কি, আমাদের কাছে স্টেরিলাইজেশন অ্যান্ড ডিসইনফেকশন কেমন করে করা হয়। বেসিকটা বোঝার চেষ্টা করো, স্টেরিলাইজেশন কেন দরকার। স্টেরিলাইজেশন দরকার এই কারণেই যে যখন ধরো কোনো একটা মেডিকেল ইনস্ট্রুমেন্টকে আমরা ইউজ করছি, সেই মেডিকেল ইনস্ট্রুমেন্টের মধ্যে যদি একটা ক্ষুদ্র ছোট একটা ভাইরাস বা ব্যাকটেরিয়াও থেকে যায়, তাহলে তার ফলে কি হবে না, সেটা একটা জীবন মানে একটা পেশেন্টের জীবন নিয়ে নিতে পারে, এরকম ধরনের ঘটনাও ঘটতে পারে। ইনফেকশন হয়ে যেতে পারে, বিভিন্ন ধরনের ডিজিজ তৈরি হতে পারে, ঠিক আছে, যার ফলে ধরো যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যেমন হচ্ছে এসটিডি বা এইডস, এইরকম ধরনের ডিজিজও কিন্তু ফর্ম হতে পারে। তাই এই যে ডিজিজগুলো রয়েছে সেই ডিজিজগুলোর হাত থেকে বাঁচার জন্য আমাদের যে প্রসেসটা করতে হয় সেটা হচ্ছে কি, স্টেরিলাইজেশনস অ্যান্ড ডিসইনফেকশনস। এই ডিসইনফেকশনস অ্যান্ড স্টেরিলাইজেশনস কেমন করে করা হয়, তাহলে বেসিক থেকে এবারে একটা একটা করে জানা যাক। দেখো, এই যে স্টেরিলাইজেশনস তার তিনটে কনসাস রয়েছে, মানে তিনটে কনসার্ন রয়েছে যার উপর বেস করে করা হচ্ছে, ঠিক আছে। একটা হচ্ছে কনসাসনেস বা জ্ঞান, কেন স্টেরিলাইজেশন দরকার, সবার কেন স্টেরিলাইজেশন করতে হবে, এই জায়গাটাকে প্রথমে ক্লিয়ার করতে হয়। তাহলে তার কারণের জন্য কি রয়েছে না, নলেজ। ওকে, নলেজ অফ মাইক্রোবায়োলজি অ্যান্ড অ্যাসেপটিক প্রিন্সিপাল রেকগনিজ, মানে মাইক্রোবায়োলজি রেসপেক্টে, মানে কোন ভাইরাসটা কীরকম ধরনের, কোন ব্যাকটেরিয়াটা কীরকম ধরনের, তার জন্য কী রকম ধরনের প্রিভেনশনস নিতে হবে, এই সমস্ত সম্পর্কে প্রথমে এর নলেজ আমাদের দরকার পড়ে। নেক্সট যেটা দরকার পড়ে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে অনুভূতি, ঠিক আছে। ওকে, বা যেটাকে বলা হয় কনসাসনেস, দ্য মোরাল অব্লিগেশনস অ্যান্ড দ্য প্রোটেকশনস অফ দ্য পেশেন্টস ফ্রম দ্য পোটেনশিয়াল ইনফেকশনস। তার মানে কি বলছে না, কোনো একটা পেশেন্টের যে ইনফেকশন হওয়ার পোটেনশিয়ালিটি রয়েছে বা ইনফেকশন হতে পারে তার যেভাবে, সেই জায়গাটাকে আটকানো। একজন ডাক্তার হয়ে আমি একটা বা একজন নার্স হয়ে আমি একটা পেশেন্টের কখনোই ক্ষতি করতে পারি না, তাহলে সেই অনুভূতিটা যেন আমার থাকে। নেক্সট কি বলছে না, এজেন্সি বা কাজ, ঠিক আছে। কাজ কি বলছে, দ্য কারেজ টু স্পিক আপ অ্যান্ড রেকটিফাই দ্য ভায়োলেশনস অফ দ্য ইমিডিয়েটলি ইভেন ইফ নো ওয়ান ইজ ওয়াচিং, ঠিক আছে। বোঝা গেল। তাহলে যখন ধরে নাও কোনো একটা জিনিসপত্রকে নিয়ে আমি রেকটিফিকেশন, মানে কোনো একটা জিনিসকে ইউজ করা হচ্ছে, ঠিক আছে, কোনো একটা পেশেন্টের রেসপেক্টে, তখন যেন দেখতে পাই যে সেটা আমার কাছে স্টেরিলাইজ করা হয়েছে। যদি করা না হয়ে থাকে, সে যে কোনো হোক না কেন, সে নার্স হোক বা প্যারামেডিক্যাল ফর্মে হোক, সে ডক্টর হোক, সে ইমিডিয়েটলি ওটাকে রেসপন্স করবে। তাহলে এই হচ্ছে তিনটে সাইকেল, ঠিক আছে। এটাকে বলা ইনার মোরাল কম্পাস। এই যে ইনার মোরাল কম্পাস রয়েছে, সেই মোরাল কম্পাসের তিনটে কাজ রয়েছে। একটা হচ্ছে কনসাসনেস, একটা হচ্ছে অনুভূতি বা একটা হচ্ছে প্রথমে জ্ঞান, ঠিক আছে, কনসাসনেস, একটা হচ্ছে কনসিয়াসনেস অনুভূতি, আর একটা হচ্ছে এজেন্সি। এই তিনটে ক্লিয়ার। ওকে, এবারে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে কি, যে প্যাথোজেনের সঙ্গে হেলথ অ্যান্ড হাইজিনের একটা সামঞ্জস্য এখানে মেনটেন আমরা করি। কিরকম ভাবে না, ফার্স্ট হচ্ছে প্যাথোজেন কাকে বলে। প্যাথোজেন মানে হচ্ছে যে সমস্ত মাইক্রো অর্গানিজমসরা বিভিন্ন ধরনের রোগকে সৃষ্টি করতে পারে তাদেরকে বলা হয় প্যাথোজেন। তাহলে এখানে আমি যদি লিখি তাহলে কি লিখবো না, এরা হচ্ছে কি আমার মাইক্রো অর্গানিজমস, বা লিখতে পারো ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজমস, মানে ডিজিজ কজিং এরা হচ্ছে মাইক্রো অর্গানিজমস। তারা ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, যেরকম ইচ্ছা। ওকে, ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজমস, এদের রেসপেক্টে আমাদেরকে কি করতে হবে না, হেলথ অ্যান্ড হাইজিনকে মেনটেন করতে হবে। মানে এদের এগেনস্টে হেলথ অ্যান্ড হাইজিনকে কিভাবে মেনটেন করবো আমরা, না প্রথমেই দেখবো যে সেটা হচ্ছে থ্রেট কি, মানে মাইক্রো অর্গানিজমসের রেসপেক্টে কি থ্রেট রয়েছে আমাদের কাছে, কি বিপদের কারণে। কারণ মাইক্রো অর্গানিজমস বা ব্যাকটেরিয়া যারা রয়েছে তারা আনসিন, মানে নর্মালি এদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না। এবার খালি চোখে যেহেতু দেখা যায় না,
তাই এরা যে ডিজিজগুলো কি করতে পারে না, বিভিন্ন ধরনের আনওয়াশ হ্যান্ড হতে পারে, কন্টামিনেটেড ওয়াটার হতে পারে, তারপরে হচ্ছে কি বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলোকে ইউজ করা হচ্ছে, সে কানেক্টেড টুলসগুলো হতে পারে, এই সমস্ত জিনিসের কারণের জন্য মাইক্রো অর্গানিজমসরা ডিজিজকে কজ করতে পারে। ঠিক আছে, ওকে। এবার এই যে জিনিসগুলো বলছি সেই জিনিসগুলো হচ্ছে আমার কাছে একটা থ্রেট, একটা পেশেন্টের কিভাবে মাইক্রো অর্গানিজমস কন্টামিনেশন হতে পারে সেই জায়গাটা আমাদের এখানে বলা আছে। যে একটা যে কোনো একটা পেশেন্ট রয়েছে, তাকে আমি যে হাতে তাকে ট্রিট করা হচ্ছে, দেখা যাচ্ছে কি না আমি হাত ধুইনি, তাহলে কি হবে, আমার হাতের যে মাইক্রো অর্গানিজমসগুলো রয়েছে সেটা তার মধ্যে কন্টামিনেটেড হতে পারে। যে জলটা দেওয়া হচ্ছে সেটা পিউরিফাইড নয়, বা ডাক্তাররা যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করছে সেই জিনিসটা আমার কাছে ঠিকঠাকভাবে স্টেরিলাইজেশন করা হয়নি, তখন কিন্তু এই জিনিসটা হতে পারে। তাহলে এটা হচ্ছে বিপদ বা থ্রেটটা সম্পর্কে জানলাম। নেক্সট কি রয়েছে না, নেক্সট এই যে থ্রেটটা, সেই থ্রেটটা যাতে না হয় তার জন্য ডিসইনফেকশনস করতে হবে, মানে কিংবা সংক্রমণ মুক্তকরণ। ঠিক আছে, এখানে কি করা হবে না, ডেস্ট্রয় দ্য মেজরিটি অফ দ্য হার্মফুল প্যাথোজেন, মেক দ্য আইটেম সেফ ফর ডেলি ইউজেস। মানে রোজ যেটাকে আমরা ব্যবহার করব সেই রকম ধরনের যে জিনিসপত্রগুলো রয়েছে, সেই জিনিসপত্র যেমন ধরনের হতে পারে সেটা গ্লাস হতে পারে, গ্লাভস হতে পারে, তার যে ট্রেটা রয়েছে কিডনি ট্রে হতে পারে, এই সমস্ত জিনিসপত্র যেগুলো একটা পেশেন্টকে রোজকার মানে নিত্য নৈমিত্তিক ওষুধ দেওয়ার থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র করার জন্য যে জিনিসগুলো দরকার, সেটা একটা সরু সূঁচ থেকে শুরু করে একটা পুরো স্ট্রেচার পুরোটাই হতে পারে, সেই জিনিসগুলোকে কি করতে হয় না, সেগুলোকে আমাকে ডিসইনফেকশনস করতে হয়, মানে ইনফেকশনস যেন না হয় ওই কারণে সেটাকে করতে হচ্ছে। আর নেক্সট যেটা হচ্ছে সেটাকে বলা হয় স্টেরিলাইজেশনস। স্টেরিলাইজেশনসে হচ্ছে অ্যাবসলিউট ডিস্ট্রাকশন, মানে টোটাল জিরো মাইক্রো অর্গানিজমস যখন থাকবে তখন সেটা হচ্ছে স্টেরিলাইজেশনস। আর ডিসইনফেকশনস এখানে হচ্ছে 99.9% এরকম ধরনের একটা ব্যাপার। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে নেক্সট দেখতে পাচ্ছি কি স্টেরিলাইজেশন, এখানে কি হবে, দ্য অ্যাবসলিউট ডিস্ট্রাকশনস অফ অল মাইক্রোবিয়াল লাইফস এসেনশিয়াল ফর ক্লিনিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ডেলিভারি কিটস, যার মধ্যে দিয়ে ধরো হার্ট বা কিডনিটা ডেলিভারি হচ্ছে। ঠিক আছে, কোনো একটা টুল বক্সের মধ্যে দিয়ে হার্ট বা কিডনি ধরো একটা পেশেন্ট থেকে অন্য আরেকটা পেশেন্টের কাছে ডেলিভারি করছি, তখন সেই হার্ট বা কিডনিটাকে ডেলিভারি করার জন্য যে টুল বক্সটাকে ইউজ করব সেইটা যেন পুরোপুরি স্টেরিলাইজ করা হয়, সেটা ডিসইনফেকশনস নয় কিন্তু সেটা স্টেরিলাইজেশন। তাহলে এখানে আমাদের কাছে একটা ক্লিয়ার কাট আইডিয়া তৈরি হয়ে গেল ডিসইনফেকশনস কাকে বলে আর স্টেরিলাইজেশনস কাকে বলে। ডিসইনফেকশনস মানে হচ্ছে সেখানে আমি মোটামুটি ক্লিয়ার করলেও চলবে, মানে সেখানে আমার কাছে 99.9% ক্লিয়ার হলেও চলবে, কিন্তু স্টেরিলাইজেশনস ওই 99.9 নয়, বাস একদম 100% আমার কাছে ক্লিয়ার থাকতে হবে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এই দুটো হচ্ছে দুটো মেন মুদ্রা আজকের টপিকের। ক্লিয়ার, বেশ। নেক্সট এবার এর যে রুলস রয়েছে সেই রুলসগুলোকে আমরা দেখে নেব। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে ক্লিনিক্যাল ইকুইপমেন্টস যেগুলো রয়েছে সেই ক্লিনিক্যাল ইকুইপমেন্টসগুলোকে কেমন করে আমরা কেয়ার নিতে পারি, তার জন্য যে গোল্ডেন রুল রয়েছে সেই গোল্ডেন রুলসটাকে ফার্স্টে দেখে নেওয়া যাক। কি বলছে না, এদের ক্লিন কন্ডিশনস মানেই যে সেটা স্টেরাইল কন্ডিশনে আছে তা কিন্তু নয়। ঠিক আছে, দেখতে চকচকে কিন্তু সেটা বহুদিন ধরে পড়ে আছে, তার মানে সেটা যে স্টেরাইল, দেখতে চকচকে বা পরিষ্কার তার মানে যে সেটা স্টেরাইল কন্ডিশনস তা কিন্তু নয়। তাহলে ক্লিন কন্ডিশনস মানেই স্টেরাইল কন্ডিশনস কিন্তু নয়। ঠিক আছে, যে কোনো একটা মেটেরিয়াল সেখান থেকে কি হচ্ছে না, বলছে দেখো সেফ মেটেরিয়াল অ্যান্ড চাইল্ড হেলথ বিগিনস উইথ অ্যান কি বলছে ইমিকেট কিট। ঠিক আছে, ওকে। তাহলে সেফ যখনই একে আমরা নিয়ে যাব, ক্লিন যখন যে কন্ডিশনসটা রয়েছে তখন একে কি করতে হবে না, সেফ মেটেরিয়াল অ্যান্ড চাইল্ড হেলথ এই দুটো বিগিনস স্টার্ট হয় কোথা থেকে, উইথ অ্যান ইমিউনিকেট কিট, মানে ইমিউনিকেশনস করা হয়েছে সেই রকম ধরনের কিট থেকে কিন্তু আমাদের এই চাইল্ড হেলথ বলো বা সেফ মেটেরিয়াল, ঠিক আছে, ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড বার্থ এই যে পুরো প্রসেসটা, ঠিক আছে, ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড বার্থের যে প্রসেসটা রয়েছে, মেটেরিয়াল বলছিলাম সরি, তো ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড বার্থের যে পুরো প্রসেসটা রয়েছে সেটা কোথা থেকে স্টার্ট হচ্ছে না, স্টার্ট হচ্ছে কি না যেটা ইমিউনিকেট কিট দিয়ে। ঠিক আছে, মানে যে জিনিসপত্রগুলোকে ব্যবহার করব সেই জিনিসপত্রগুলো যেন কোনো রকমভাবেই ইমিউনিটি মানে কোনো রকমভাবে এটা কোনো প্যাথোজেনের সংক্রমণ না হয়ে থাকে। নেক্সট কি বলছে, নেক্সট হচ্ছে দ্য কিট, যেগুলো আমরা কি করব না কনসিস্টেন্সি মেনি লুক ক্লিন, মানে যেটাকে দেখতে আমাদের পরিষ্কার লাগছে, বাট ইচ মেটেরিয়াল রিকোয়ার্স স্পেসিফিক হিট ফর কেমিক্যাল প্রোটোকল। ঠিক আছে, মানে প্রত্যেকটা জিনিসকে যারা যারা এইখানে ধরো অনেকগুলো জিনিস রয়েছে, যেমন ধরো কিডনি ট্রে রয়েছে, ফরসেপ অ্যান্ড সিজার্স রয়েছে, গ্লাভস রয়েছে, থার্মোমিটার রয়েছে, এই সমস্ত জিনিসপত্রগুলো মানে ইউনিসেফের যেগুলো ডেলিভারি কিটস বলা হয় সেটা, সেই ইউনিসেফের যে ডেলিভারি কিটটা রয়েছে যেটা দেখতে আমার কাছে পরিষ্কার লাগছে
সেটা যেন দেখতে পরিষ্কার শুধু না হয়, সেটা যেন ঠিকঠাকভাবে কেমিক্যাল হোক বা সেটার যে ফিজিক্যাল ট্রিটমেন্ট করতে হবে তাকে স্টেরিলাইজেশন করার জন্য সেই ট্রিটমেন্টগুলো যেন করা থাকে, ঠিক আছে। ওকে, তাহলে কিটটা কি হবে না, এর মধ্যে লুক ক্লিন বাট ইচ মেটেরিয়াল রিকোয়ার্ড আ স্পেসিফিক হিট অ্যান্ড কেমিক্যাল প্রোটোকল টু ব্রেক দ্য চেন অফ দ্য ইনফেকশনস ফ্রম দ্য হাউস টু হাউস। তাহলে একটা ঘর থেকে অন্য ঘরেতে যে ইনফেকশনটা স্প্রেড করছে সেই ইনফেকশনটাকে ব্রেক করার জন্য কি করতে হবে আমাকে না, এখানে যে মেটেরিয়ালগুলোকে আমি ইউজ করবো সেই মেটেরিয়ালগুলোকে খুব ভালো করে স্টেরিলাইজড করতে হবে, তবেই এই ঘটনাটা আমি দেখতে পাবো, ঠিক আছে। নেক্সট, এবার ডিসইনফেকশনস অ্যান্ড স্টেরিলাইজেশনস দুটোর মধ্যে ডিফারেন্স কি, ঠিক আছে, দুটো আমরা অলরেডি বুঝে গেছি, তবুও এখানে দেখে নিচ্ছি। তো ডিসইনফেকশনস যেটা হচ্ছে সেটা হচ্ছে ইজিলি ক্লিনেবল প্রসেস, মানে সহজেই এটা করা যায়, ঠিক আছে, সহজেই এটা করা যায়। না কিলস কি করা হবে না ভেজিটেটিভ ব্যাকটেরিয়া, ফাঙ্গাস অ্যান্ড মোস্ট অফ দ্য ভাইরাসেস। ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস যেগুলো ভেজিটেটিভ স্টেটে রয়েছে, মানে ইনফেকশন করছে না, ভেজিটেটিভ স্টেটে রয়েছে, তাদেরকে আমি যখন কিল করব যে প্রসেসের মাধ্যমে, সেটাকে আমরা কি বলবো না ডিসইনফেকশনস। তাহলে ডিসইনফেকশনসের মাধ্যমে আমরা এই রকম ধরনের ভেজিটেটিভ, ফাঙ্গাস আর ব্যাকটেরিয়া যেগুলো রয়েছে আর ভাইরাস যেগুলো রয়েছে তাদেরকে ক্লিন করা হলো। যেমন ধরো নাও, যখন আমাদের কোভিড হয়েছিল, একটা ইনফরমেশন দেওয়া ছিল কি না অ্যালকোহল দিয়ে বা বলা হচ্ছিল হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে। এই যে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা বা কোনো একটা জায়গায় বসার আগে সেই জায়গাটা স্যানিটাইজেশনস করে নিতে, তাহলে এই যে স্যানিটাইজেশনস প্রসেসটা সেটা কোথায় আসছে না ডিসইনফেকশনসের মধ্যে আসছে, ক্লিয়ার। ওকে, এবার স্টেরিলাইজেশনস জিনিসটা কি, স্টেরিলাইজেশনস মানে হচ্ছে এটা হাইলি রেজিস্ট্যান্স হয়ে গেল, ঠিক আছে, শুধুমাত্র ওই জায়গাটা ডিসইনফেক্টেন্টই নয়, সেই জায়গাতে যাতে আর কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস না আসতে পারে সেটারও ব্যবস্থা করা, ঠিক আছে। ওকে, তারপরে টোটাল এলিমিনেশনস অফ অল মাইক্রোবিয়াল লাইফ ইনক্লুডিং দ্য আলটিমেট বস দ্য এন্ডোস্পোর, ঠিক আছে। ওকে, মানে এর মধ্যে থাকা যে এন্ডোস্পোর্স, তার যে স্পোর্স, সেই স্পোরও যেন এখানে না থাকে, তাহলে এটাই হয়ে যাচ্ছে কি আমাদের কাছে স্টেরিলাইজেশন প্রসেস। ডিসইনফেকশনসে প্রিমিটিভ মানে প্রাইমারি কেয়ারটা করা যায়, কিন্তু স্টেরিলাইজেশন আমাদের মেডিকেল ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয়। তাহলে দুটো ওয়ার্ডকে দেখো কত সুন্দরভাবে এখানে আমরা আইডিয়াটা করে ফেললাম। নেক্সট, এবার কেমন করে করব এর যে ক্লাসিফিকেশন, ঠিক আছে, ক্লাসিফিকেশনসের জিনিসটা এবার বুঝানো, যেগুলো একদমই ক্রিটিক্যাল নয়, ফার্স্ট নন ক্রিটিক্যাল দিয়ে আমরা স্টার্ট করব। নন ক্রিটিক্যাল কোনগুলো, যেগুলো আমরা মাল্টিপল টাইমস ইউজ করি আর কন্ট্যাক্টটা হচ্ছে কোথায় না স্কিনের মধ্যে, ডাইরেক্টলি স্কিনের সাথে যেখানে কন্ট্যাক্ট রয়েছে সেখানে কি হচ্ছে না লো লেভেল অফ ডিসইনফেকশনস করলে সেখানে আমাদের কাজ হয়ে যায়, লো লেভেল অফ ডিসইনফেকশনস করলে আমাদের কাজ হয়ে যায়। যেমন ধরো স্ফিগমোম্যানোমিটার বা যাকে আমরা বলি প্রেশার মাপার যন্ত্র, সেই প্রেশার মাপার যন্ত্রের মধ্যে কি রয়েছে না এখানে একটা কাফ রয়েছে, সেই কাফটাকে লাগানো, এটা কোথায় হচ্ছে না কন্ট্যাক্ট উইথ দ্য স্কিন, স্কিনের সাথে কন্ট্যাক্ট হচ্ছে, তাহলে একে আমরা কি করবো না এটা নন ক্রিটিক্যাল, তাহলে আরামসে একে আমি প্রথমে ডিসইনফেকশনস করতে পারি। নেক্সট, এর থেকে একটু মডারেট বা সেমি ক্রিটিক্যাল, যেখানটা আমার ধরো কান বা মিউকাস, ঠিক আছে, বা কোনো একটা ধরো যেটা একটুখানি আমার ইন্টারনাল পার্টের সঙ্গে কানেক্ট হচ্ছে, ঠিক আছে, কানের ভেতরে কোনো একটা কিছু চেক করতে হচ্ছে, তাহলে কানের ভেতরে কোনো একটা যন্ত্রকে ঢোকানো হলো, ঠিক আছে। ওকে, নাকের ভেতর দিয়ে কোনো একটা যন্ত্রকে নিয়ে যাওয়া হলো, তাহলে এগুলো কি হচ্ছে না ইন্টারনাল পার্টকে চেক করার জন্য হচ্ছে, তাহলে এগুলোর জন্য কন্ট্যাক্ট উইথ দ্য মিউকাস মেমব্রেন, ঠিক আছে, স্কিনের থেকে একটু ভেতরে, নট ইন্টারাক্ট উইথ দ্য স্কিন, স্কিনের পর মিউকাস মেমব্রেনের কাছে গিয়ে কানেক্ট হচ্ছে, তখন এটাকে কি বলবো না সেমি ক্রিটিক্যাল। এর জন্য কি দরকার না হাই লেভেল অফ ডিসইনফেকশনস একে করতে হয়, ঠিক আছে, তাহলে হাই লেভেল অফ ডিসইনফেকশনস এই জায়গাতে একে আমরা করব, ক্লিয়ার। নেক্সট আসছি ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল কোনগুলো না যেগুলো ডাইরেক্টলি আমাদের ভাস্কিউলার সিস্টেমসের সঙ্গে আসছে, মানে রক্তের সঙ্গে কানেক্ট হচ্ছে, তাহলে সেখানে আমাকে কি করতে হবে না এন্টায়ার ভাস্কিউলার সিস্টেমসটাকে যখন যেখানে কানেক্ট হবে, যেমন ধরো স্ক্যালপেল, সিজার্স, এই যে জিনিসগুলোকে আমাদের টোটালি ক্রিটিক্যালি মানে স্টেরিলাইজড করতে হবে। তাহলে ডিসইনফেকশনস কাকে করব আর স্টেরিলাইজ কাকে করব, দুটো আমাদের কাছে দেখো ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। ওকে, বেশ, ইনস্ট্রুমেন্টের রেসপেক্টে এবার কি কি রয়েছে দেখো, যে কি কি ভাবে একে আমরা যত্ন নিতে পারি, কি কি প্রসেস রয়েছে। প্রথম যেটা রয়েছে রিমুভ দ্য গ্রস সয়েল, ঠিক আছে, র্যাপ দ্য ইনস্ট্রুমেন্ট ডিউরিং অ্যান্ড ইমিডিয়েট আফটার দ্য কেস, মানে কোনো একটা কাজ হয়ে গেল, কাজ হয়ে যাওয়ার পরেতে তাকে কি করবো না সেই জিনিসপত্রগুলোকে বাইরে ফেলে রাখবো না, ঠিক আছে। এখানে দেখো একটা ট্রে রয়েছে, তার ভেতরে বিভিন্ন ইনস্ট্রুমেন্টকে রাখা রয়েছে, এখানে সিজার্স রয়েছে, স্ক্যালপেল রয়েছে, টুইজার্স রয়েছে, তারপর রিট্র্যাক্টর রয়েছে, অনেকগুলো জিনিসপত্রকে এখানে আমরা দেখতে পাচ্ছি। এই সমস্ত যে জিনিসগুলো রয়েছে তারা যখন ব্যবহার হয়ে যাবে, ঠিক আছে, ওয়াশ করে নেওয়ার পরে তাদেরকে কি করব না ওয়াশ করে নেওয়ার পর তাদেরকে র্যাপিং করে রাখবো, কিপ। তারপর নেক্সট কি বলছে, নেক্সট হচ্ছে এদেরকে ময়েস্ট রাখতে হবে, এগুলো ড্রাই থাকলে কি হয়ে যাবে না ড্রাই থাকলে সেগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাহলে অ্যাপ্লাই ট্রান্সপারেন্ট জেল অর ওয়াটার টাওয়েল, ওয়েট টাওয়েল, ওয়াটার, ঠিক আছে, নট স্যালাইন, স্যালাইন এখানে ইউজ করা হবে না, ঠিক আছে, ওয়াটার, ঠিক আছে, বা এটাকে ওয়াটার টাওয়েল বলা হয়, টু প্রিভেন্ট ব্লাড অ্যান্ড কি বলছে না বায়ো বন্ড ফ্রম দ্য ড্রাই, মানে ওই জায়গাটা যাতে না শুকিয়ে যায়,
ঠিক আছে, যাতে ওটা ড্রাই না হয়ে যায়। সেই জন্য যে ইনস্ট্রুমেন্টগুলোকে আমি ব্যবহার করব সেই ইনস্ট্রুমেন্টগুলোকে প্রথমে র্যাপিং খোলা হলো, সেই র্যাপিং খোলার পর সেগুলোকে কোথায় রাখা হচ্ছে না ওয়াটার টাওয়েলের মধ্যে রাখা হচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে ওয়াটার টাওয়েলের মধ্যে এটাকে রাখলাম বা ট্রান্সপারেন্ট একটা জেলকে ইউজ করা যাতে ওটা খুব ড্রাই না হয়ে যায়। ঠিক আছে, নেক্সট কি হবে, প্রিভেন্ট বায়োফিল্ম। নেক্সট হচ্ছে বলছে ইফ দ্য অর্গানিক মেটেরিয়াল ড্রাইজ ইট ফর্মস আ প্রোটেক্টিভ বায়োফিল্ম। ঠিক আছে, এর উপরে যে জলটা বলো বা যে জেলটাকে আমি লাগিয়েছি সেই জেলটা যখন শুকিয়ে যাবে তখন কি হবে না এটা একটা প্রোটেক্টিভ বায়োফিল্মের মতো কাজ করবে। ঠিক আছে, তাহলে প্রোটেক্টিভ বায়োফিল্ম সেল দ্যাট দ্য ব্লক অ্যান্ড কি বলছে এটাকে স্টেরাইল বা এই ধরনের কন্ডিশনসে রাখতে একে হেল্প করে। তাহলে যখন কোনো একটা মেটেরিয়ালকে স্টেরিলাইজেশন করে ফেললাম আমি, বা ধরে নাও কোনো একটা মেটেরিয়ালকে আমি অপারেশনসের জন্য ইউজ করব, তাহলে তার মধ্যে কি কি প্রোটেকশনস আমাকে রাখতে হবে। তাহলে প্রথমে মেটেরিয়ালটাকে র্যাপিং করে রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রাইমারি কাজ। র্যাপিং করা না থাকলে যে কোনোভাবে যদি রেখে দিই তাহলে চলবে না, তাহলে র্যাপিং করে রাখবো যে কোনো জিনিসের মধ্যে মেটেরিয়ালে। এর উপরে একটা জেলকে ব্যবহার করা হবে, যেটা কি করবে না যেটা শুকিয়ে যাওয়ার ফলে একটা প্রোটেক্টিভ ফিল্মের বা বায়োফিল্মের একটা ক্রিয়েট করে দেবে, যার ফলে ডাইরেক্টলি ওই ইনস্ট্রুমেন্ট বা ওই জিনিসটার সাথে আমার কমিউনিকেট করতে পারবে না প্যাথোজেন। ক্লিয়ার? ওকে, বেশ। নেক্সট এরপরে আসবো কি না জীবাণুমুক্তকরণ, বা একে আমরা দুটো প্রসেসে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি কেমিক্যাল অ্যাকশনস। কেমিক্যাল অ্যাকশনস কি কি হয়ে থাকে না, কেমিক্যালস হচ্ছে এনজাইমেটিক ডিগ্রেডেশনস বা এনজাইম দিয়ে একে আমরা যখন ব্রেক ডাউন করবো তখন এটা হচ্ছে কেমিক্যাল অ্যাকশনসের মধ্যে পড়ছে। ঠিক আছে, ওকে, যেমন ধরে নাও যে যখন ধরে নাও কোনো একটা পিএইচ কে আমি চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, ওকে, না স্পেসিফিকেশনস কি বলছে দেখো, স্যাপনিফিকেশনস মানে সাবান দিয়ে ধোয়া হচ্ছে বা তার যে পিএইচটা রয়েছে সেই পিএইচটাকে চেঞ্জ করছি, তখন সেটা হয়ে যাচ্ছে কি আমাদের কাছে এনজাইমেটিক ডিটারজেন্টস। এদেরকে কি বলবো না এনজাইমেটিক ডিটারজেন্টস। এনজাইমেটিক ডিটারজেন্টস কি করবে না এগুলোকে ব্রেক ডাউন করতে হেল্প করবে। নেক্সট হচ্ছে মেকানিক্যাল অ্যাকশনস। মেকানিক্যাল অ্যাকশনসের জন্য কি ইউজ করা হচ্ছে না আলট্রাসনিক, দাঁড়াও এক মিনিট, আলট্রাসনিক ক্লিয়ারেন্স এটাকে বলা হয়। ঠিক আছে, আলট্রাসনিক ক্লিয়ারেন্স এখানে বলা হয়। যেমন তার জন্য অনেক সময় আমরা কি করি না আলট্রাসনিক সাউন্ডস ওয়েভকে ইউজ করা হয়, তারপরে লাইটকে ইউজ করা। দেখবে একটা ফোন যখন কোভিডের টাইমে আমরা এগুলো সব দেখতে পেয়েছিলাম, কোভিডের টাইমে কি হচ্ছে না বলা হচ্ছে আলট্রাভায়োলেট রের নিচে যদি কোনো জিনিসকে রাখি তাহলে সেটা ডিসইনফেক্টেন্ট হয়ে যাচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে কি আমাদের কাছে মেকানিক্যাল অ্যাকশনস। ঠিক আছে, তাহলে মেকানিক্যাল অ্যাকশন একটা রয়েছে, একটা হচ্ছে কেমিক্যাল অ্যাকশন। ঠিক আছে, এই দুটো প্রসেসের মাধ্যমে আমরা কি করতে পারি না কন্টামিনেশন যেটা হচ্ছে সেই কন্টামিনেশনটাকে বন্ধ করে রাখতে পারি। ইজি, ওকে। নেক্সট এরপর যেটা যাব, বেশ, এখানে কি বলছে দেখো, স্টেরিলাইজেশন ইজ ইম্পসিবল। ঠিক আছে, স্টেরিলাইজেশন করাটা পুরোপুরি ইম্পসিবল ইফ দ্য স্টেরিলেন্ট ক্যান নট প্রিটেন্ড অ্যাজ এ বায়োবন্ড লেয়ার। ঠিক আছে, স্টেরিলাইজেশনসটা ইম্পসিবল হয়ে যাবে যদি না আমি ওর উপরে যে লেয়ারটা একটু আগে যেটা আমি লাগিয়েছিলাম, ঠিক আছে, ওই লেয়ারটা যদি না দিয়ে থাকি তো ঠিক আছে, তাহলে টোটাল স্টেরিলাইজেশন করা পসিবল নয়। তাই ডেফিনেটলি কোনো একটা ইনস্ট্রুমেন্টকে প্রোটেক্ট করার জন্য উপরে আমাকে কি করতে হচ্ছে না উপরে একটা আমাকে ওই জেলের লেয়ারটাকে দিতে হচ্ছে, যেটা আমার কাছে কি করছে না এই বায়োবন্ড। ঠিক আছে, কোথায় গেল, এই যে বায়োবার্ডেন লেয়ার ফর্ম করে দিচ্ছে। ঠিক আছে, ওকে, বায়োবার্ডেন লেয়ারকে ফর্ম করে দিচ্ছে। ক্লিয়ার? ডান। নেক্সট এবারে এই যে কেমিক্যালস ট্রিটমেন্ট বলো বা এই যে স্টেরিলাইজেশনস করব, সেই স্টেরিলাইজেশনস করতে গেলে মানে ডিসইনফেকশনস নয় কিন্তু স্টেরিলাইজেশনস করতে চাইছি, তাহলে স্টেরিলাইজেশনস করতে গেলে কোন কোন প্রসেসের মাধ্যমে আমরা স্টেরিলাইজেশনসটা করতে পারি। তো স্টেরিলাইজেশনসের জন্য ফার্স্ট যে প্রসেসটা রয়েছে সেটাকে বলা হয় অটোক্লেভিং। এই যে অটোক্লেভিং এখানে কি করা হয় না 250 থেকে প্রায় 273 ডিগ্রি একটা হাই স্টিম, ঠিক আছে, হাই প্রেসারে একটা স্টিমকে মানে হিটকে, ঠিক আছে, ওই হাই প্রেসারের স্টিমটাকে এখানে পাস অন করানো হয়। তাহলে কি হচ্ছে দেখো হাই প্রেসার আর এর সঙ্গে থাকছে কি না স্যাচুরেটেড স্টিম, যার ফলে কি হবে ফার্স্ট চিপ অ্যান্ড হাইলি এফেক্টিভ এই জিনিসটা, আইডিয়াল ফর হিট অ্যান্ড ময়েশ্চার সুটেবল আইটেমস। যেসব জিনিসগুলোকে আমরা হিট আর ময়েশ্চার দিয়ে ট্রিট করতে পারবো তার জন্য কি অটোক্লেভিং করাটা বেস্ট। ঠিক আছে, এই অটোক্লেভিং ট্রিটমেন্ট তোমরা জানতে চেয়েছিলে, এই অটোক্লেভিং ট্রিটমেন্ট কিভাবে হয়। ঠিক আছে, এটা বায়োলজির মধ্যেও রয়েছে অনেকগুলো জায়গায়, যখন আমরা প্ল্যান্টলেটস তৈরি করি। ঠিক আছে, যেমন ধরো আমাদের কাছে ক্লোনিং প্রসেস রয়েছে, ঠিক আছে, মাইক্রো প্রোপাগেশন আছে, সেখানে আমরা জানি কি না এক্স প্ল্যান্টকে নিয়ে এসে অটোক্লেভিং করা হয়। সেই অটোক্লেভিং যে ট্রিটমেন্টটা সেটা কিভাবে করা হয় না 250 থেকে 273 ফারেনহাইটসের একটা হাই স্টিম মানে কি না স্টিম মানে হচ্ছে ধোঁয়া, ঠিক আছে, প্রেসারে হাই স্টিমটাকে ওর ভেতর দিয়ে পাস অন করানো হয়। তাহলে যখনই ওটাকে এইভাবে পাস করাবো তাহলে অটোমেটিক্যালি ওর মধ্যে থাকা যে জার্মগুলো রয়েছে এই টেম্পারেচারেতে থাকতে পারবে না, তাই ওরা মারা যাবে। নেক্সট কি বলছে, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কাছে ইথিলিন অক্সাইড বা ইটিও বলা হয় এটাকে। ঠিক আছে, ওকে, ইথিলিন অক্সাইড এটাও একটা গ্যাস। ঠিক আছে, এর যে টেম্পারেচার সেটাও লো। ঠিক আছে, গ্যাসিয়াস অ্যান্ড লো টেম্পারেচারেতে একে আমরা দেখতে পাবো। এক্সিলেন্ট ফর দ্য
দাঁড়াও, এক্সিলেন্ট ফর দ্য কমপ্লেক্স হিট সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট, যেগুলো খুব হিট সেন্সিটিভ, যেমন ধরো কোনো একটা প্লাস্টিকের ইনস্ট্রুমেন্ট, তাকে আমি যদি অতিরিক্ত হিট পাঠাই তাহলে সেটা গলে যেতে পারে বা তার থেকে টক্সিক গ্যাস তৈরি হতে পারে, ঠিক আছে। বা হিট সেন্সিটিভ যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে তাদেরকে কি করতে হয়, তখন কেমিক্যাল ট্রিটমেন্টের দিকে যেতে হয়, ঠিক আছে। ওকে, তাহলে এখানে কি বলছে দেখো, এক্সিলেন্ট ফর কমপ্লেক্স আর হিট সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট যেগুলো রয়েছে, ওকে, প্লাস্টিক ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। এই প্লাস্টিক ইনস্ট্রুমেন্টের জন্য আমরা একে ইউজ করে থাকি, কাকে না, ইথিলিন অক্সাইডকে। তবে এর একটা ফ্লও রয়েছে, ঠিক আছে। একে তো আমরা স্টেরিলাইজেশনের জন্য ইউজ করছি, এর একটা ফ্ল রয়েছে। ফ্লটা মানে কি, মানে এর খারাপ গুণ রয়েছে। খারাপ গুণটা কি রয়েছে না, ডাউন সাইড হচ্ছে এটা একটা টক্সিক, ঠিক আছে। আর লং এরিয়েশনস টাইম একে দরকার পড়ে, মানে যে ইনস্ট্রুমেন্টটাকে আমি এই কি বলে ইথিলিন অক্সাইড দিয়ে ট্রিট করব, তাকে অনেকক্ষণ বাতাসের মধ্যে রেখে দিতে হয়, নইলে এটা এই যে টক্সিসিটিটা, সেই টক্সিসিটিটা কম হয় না, ঠিক আছে। বোঝাতে পারলাম? নেক্সট, এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, ঠিক আছে, বা বলা হয় এটাকে হাইড্রোজেন পারঅক্সাইড প্লাজমা, ভেপোরাইজড হাইড্রোজেন পারঅক্সাইড, ঠিক আছে, মানে হাইড্রোজেন পারঅক্সাইডের ধোঁয়া। ওকে, হাইড্রোজেন পারঅক্সাইডের ধোঁয়া। এখানে কি দেখতে পাবো না, লো টেম্পারেচার ফার্স্ট সাইকেল নন টক্সিক, এটাও কেমিক্যাল ট্রিটমেন্টের মধ্যেই পড়ছে। ওকে, এটাও আমার কেমিক্যাল ট্রিটমেন্টের মধ্যেই পড়ছে, কিন্তু এর মধ্যে যে টেম্পারেচারটা দেখতে পাবো, সেই টেম্পারেচারটা হচ্ছে লো টেম্পারেচারতে এ কাজ করে, ঠিক আছে, লো টেম্পারেচারতে এ ফাংশন করতে পারছে। বেশ, নেক্সট কি বলছে দেখো না, নন টক্সিক কোনো রেসিডিউ এর উপর থাকে না, অক্সিডেটিভ প্রসেস হয়, আইডিয়াল ফর দ্য ডেলিকেট ইলেকট্রনস, ঠিক আছে। যাদের ক্ষেত্রে ডেলিকেট ইলেকট্রনস দেখতে পাবো, যেসব মলিকিউলসগুলোর, তাদেরকে প্রিভেন্ট করার জন্য কি না, এইরকম একে ইউজ করা হয়, হাইড্রোজেন পারঅক্সাইড প্লাজমাকে ইউজ করা হয়। নেক্সট দেখো, ড্রাই হিট। ড্রাই হিটকে আমরা কোথায় ইউজ করি না, ড্রাই হিট হচ্ছে নর্মালি যেগুলো স্টেনলেস স্টিলের ইনস্ট্রুমেন্ট রয়েছে, সেগুলোকে প্রিভেন্ট করার জন্য ড্রাই হিটকে ইউজ করা হয়। কি বলছে দেখো, হাই টেম্পারেচার উইদাউট ময়েশ্চার, ময়েশ্চার ছাড়া হাই টেম্পারেচারেতে যখন কোনো একটা জিনিসকে ট্রিটমেন্ট করব, তখন সেটাকে বলা হয় ড্রাই হিট ট্রিটমেন্ট। ক্লিয়ার? ওকে, ইউজ ফর পাউডার্স, অয়েল, ইনস্ট্রুমেন্ট দ্যাট রাস্ট ইজিলি, মানে বুঝতে পারছো, স্টেনলেস স্টিল বা স্টিলের যেগুলো ইউজ করছি তার উপরে স্টেনটা যাতে নষ্ট না হয়ে যায়, সেই জন্য তখন আমরা কি করি না, ড্রাই হিটকে ইউজ করি। তাহলে ড্রাই, যদিও এখন তোমাদের এখানে জানিয়ে রাখি যে নর্মালি যেগুলো আমরা মেটালিক এলিমেন্টস দেখবো, তাদের জন্য হিট ট্রিটমেন্ট করা হয় না, এদের জন্য কোল্ড ট্রিটমেন্ট করা হয়, কারণ হিট হলে এদের মধ্যে যে অ্যালাইনমেন্ট, সেই অ্যালাইনমেন্টটা পাল্টে যায়, সেই কারণের জন্য হিট ট্রিটমেন্ট এদের ক্ষেত্রে করা হয় না। তবে যেগুলো চাই দরকার, সেগুলো মানে ধরো যেটার উপরে কোনো একটা কোটিং রয়েছে, ঠিক আছে, মেটালটা নষ্ট হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা কি করব না, সেই ক্ষেত্রে ওই মেটালটাকে যাতে প্রিভেন্ট করে রাখা হয়, সেই জন্য ড্রাই হিট ট্রিটমেন্ট করা হয়, ঠিক আছে। তাহলে চারটে প্রসেস হয়ে গেল, একটা হচ্ছে অটোক্লেভিং, একটা হচ্ছে ইটিও, একটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড প্লাজমা, আর একটা হচ্ছে ড্রাই হিট। এই চারটে প্রসেসের মাধ্যমে আমরা স্টেরিলাইজেশন করতে পারি। ক্লিয়ার? ডান। এবার স্টেরিলাইজেশনের পর এদের কি প্রসেস রয়েছে, ঠিক আছে। ওকে, মানে স্টেরিলাইজেশন যে হয়েছে, ওকে, ঠিক আছে, তাহলে তার যে বেসিস অফ কেমিক্যাল ইন্ডিকেটরস গুলো রয়েছে, মানে রাসায়নিক সূচকগুলো কি কি রয়েছে, যার কারণে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। ফার্স্ট কি বলছে দেখো না, এর ফার্স্ট হচ্ছে টাইপ A1 হচ্ছে প্রসেস। ওকে, এক্সটার্নাল মার্কার অটোক্লেভ টেপ বলা হয় একটা, ঠিক আছে, অটোক্লেভ, এটা একটা অটোক্লেভিং টেপ থাকে, ভিজুয়াল কনফার্মেশনস পাওয়া যায় যার মাধ্যমে, ঠিক আছে, যার মধ্যে আমি অটোক্লেভিং করব তার উপরে এই টেপটা লাগিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তার ফলে কি হবে না, এই অটোক্লেভটা কমপ্লিট হয়েছে কিনা বা তার মধ্যে স্টেরিলাইজেশন কমপ্লিট হয়েছে কিনা, সেটা এই টেপটার মাধ্যমে আমরা বুঝতে পারি, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, টাইপ 2 হচ্ছে স্পেসিফিক ইউজ। স্পেসিফিক ইউজের জন্য আমরা এখানে দেখতে পাবো যে ডায়াগনস্টিক টেস্ট করা হয়, ঠিক আছে। ওয়েট এক মিনিট, কেন টাইপ 2 হচ্ছে আমাদের কাছে স্পেসিফিক ইউজ। এখানে ডায়াগনস্টিক টেস্ট করা হয়, যেমন দ্য বৌডিক টেস্ট প্যাক, ঠিক আছে। ওকে, এটাকে কি বলা হয় না, এর একটা এক্সাম্পল হচ্ছে কি না, এক্সাম্পল হচ্ছে দ্য বৌডিক টেস্ট প্যাক, ঠিক আছে। এখানে ভেরিফাইজ দ্যাট দ্য ভ্যাকিউম পাম্প সাকসেসফুলি রিমুভ অল এয়ার ফ্রম দ্য প্রি ভ্যাকিউম স্টেরিলাইজেশন, ঠিক আছে। এই বৌডিক টেস্ট প্যাক যেটা রয়েছে আমাদের কাছে, ঠিক আছে। ওকে, বৌডিক টেস্ট প্যাক এটা কি করে না, এ কনফার্ম করে যে কোনো একটা জায়গাতে ভ্যাকিউম করা হচ্ছে, ঠিক আছে, এয়ারটাকে বাইরে বার করা হবে। তাহলে সেই যে এয়ারটাকে বাইরে বার করবো, সেই এয়ারটা কমপ্লিটলি বাইরে বেরিয়েছে কিনা সেটা কনফার্মেশন দেয় কে না, স্পেসিফিক ইউজেসের এই মেটেরিয়ালটা। নেক্সট কি রয়েছে না, সিঙ্গেল ভেরিয়েবল। সিঙ্গেল ভেরিয়েবল মানে হচ্ছে যেখানে আমরা
ওয়ান স্পেসিফিক প্যারামিটার, একটা স্পেসিফিক প্যারামিটারের রেসপেক্টে যখন টেস্ট করতে চাইছি তখন একে আমরা ইউজ করব। কি বলছে দেখো, রিয়াক্টস টু ওয়ান স্পেসিফিক প্যারামিটার, এক্সাম্পল রিচেস টু আ স্পেসিফিক টেম্পারেচার, কোনো একটা স্পেসিফিক টেম্পারেচারে পৌঁছেছে বা কোনো একটা স্পেসিফিক পিএইচে গিয়ে পৌঁছালো, কোনো একটা প্যারামিটারকে আমি সেট করতে চাইছি, ঠিক আছে, তাহলে সেই প্যারামিটারের রেসপেক্টে তখন কি করা হয় না সিঙ্গেল ভেরিয়েবলসে একে ইউজ করা হয়, ঠিক আছে। ওকে, কখন না রেয়ারলি ইউজ ইন মডার্ন কমপ্লেক্স প্রসেস, এখনকার দিনে মডার্ন কমপ্লেক্স প্রসেসে এটাকে খুব কমই ব্যবহার করা হয় স্পেসিফিক প্যারামিটার, কারণ এখন যেটা হয়েছে এখন অনেকগুলো প্যারামিটার মাল্টি প্যারামিটারসকে একসাথে সেট করে দিয়ে আমরা কাজ করতে পারি। ক্লিয়ার? বেশ, কি রয়েছে, বেশ এই হচ্ছে আমাদের কাছে পরপর তিনখানা প্রসেস, যে প্রসেসগুলোর মাধ্যমে স্টেরিলাইজেশন হচ্ছে কিনা সেই স্টেরিলাইজেশন প্রসেসটা কিন্তু আমরা জানতে পারি, ঠিক আছে। মনে রাখবে যে অটোক্লেভিং এর ক্ষেত্রে এখানে বোঝা যায় কি অটোক্লেভিং কমপ্লিট হয়েছে, ঠিক আছে, কিন্তু এটা যে কমপ্লিটলি স্টেরিলাইজেশন হয়েছে এটা কিন্তু বোঝা যায় না, ঠিক আছে। তাহলে যেটা ফার্স্টে যেটা প্রসেসকে আইডেন্টিফাই করা সেটা হচ্ছে এইটা টেপ, প্রসেসকে আইডেন্টিফাই করার জন্য অটোক্লেভিং টেপ রয়েছে, স্পেসিফিক ইউজেসের জন্য কি রয়েছে বোর্ডিক টেস্ট প্যাক রয়েছে, যে ভ্যাকিউম ক্লিন হয়েছে কিনা সেটাকে টেস্ট করে, আর সিঙ্গেল ভেরিয়েবল যেমন ধরো পিএইচ হতে পারে বা টেম্পারেচার হতে পারে এর জন্য ইউজ করা হয়। বেশ, নেক্সট কি বলেছে দেখো, না যখন উন্নত হয়েছে, এই একটু আগেই বলছিলাম যে একটা একটা করে এখন আর করা হয় না, এখন মাল্টি ভেরিয়েবলসকে নিয়ে করা হয়, ঠিক আছে। তাহলে অনেকগুলোকে ক্যারেক্টারকে নেওয়া হচ্ছে, যেমন টাইপ 4 দেখো বলেছে মাল্টি ভেরিয়েবল, মাল্টি ভেরিয়েবলের মধ্যে কি রয়েছে রিয়াক্টস উইথ দ্য 2 অর মোর প্যারামিটার্স, ঠিক আছে, দুটো বা তার বেশি প্যারামিটার্সকে একসাথে নেওয়া হচ্ছে, তাহলে শুধু একটা নেওয়া হচ্ছিল এখন দুটো বা বেশি, যেমন ধরো টাইম অ্যান্ড টেম্পারেচার এই দুটো প্যারামিটারের রেসপেক্টে। ক্লিয়ার? তাহলে মাল্টি ভেরিয়েবলসকে নিলেই তখন এটা চলে আসছে টাইপ 4-তে। টাইপ 5-এ কি দেখতে পাবো না ইন্ট্রিগেটিং, ইন্ট্রিগেটিং মানে কি রেসপন্স টু দ্য অল ক্রিটিক্যাল ভেরিয়েবলস, যতগুলো ক্রিটিক্যাল ভেরিয়েবলস রয়েছে সেই ভেরিয়েবলসগুলো আমার কাছে কাজ করা কমপ্লিট করেছে কিনা বা কাজ করা কিরমভাবে চলছে সেটা আমাকে সিম্বলস বা সিগন্যালটাকে দেবে, সিম্বল বা সিগন্যালসটা দেওয়ার জন্য আমার কাছে দরকার পড়ে ইন্ট্রিগেটারের। তাহলে ইন্ট্রিগেটিং কি করবে না পারফরমেন্স দ্য কোরিলেটেড ডাইরেক্টলি অ্যান্ড বায়োলজিক্যাল ইন্ডিকেটর, ঠিক আছে, কি বলছিলে না এটা বায়োলজিক্যাল ইন্ডিকেটর হিসেবে ফাংশন করে, ঠিক আছে। তার মানে কোনো একটা জিনিসকে ইন্ডিকেট করাতে হবে, সেই ইন্ডিকেটর হিসেবে কাজ করবে কে বায়োলজিক্যাল ইন্ডিকেটর হিসেবে এ আমার ফাংশন করবে। ওকে, আর এর সঙ্গে সঙ্গে কি রয়েছে এর লিথেলিটি অ্যান্ড ভ্যারি দ্য রিলায়েবল, ঠিক আছে। ওকে, এই হচ্ছে আমাদের কাছে এর বায়োলজিক্যাল ইন্ডিকেটর বা তাকে আমরা কি বলবো ইন্ট্রিগেশন। নেক্সট কি আসছে আমাদের কাছে ইমুলেটিং, ইমুলেটিং মানে হচ্ছে কি সাইকেল স্পেসিফিক, মানে কোনো একটা জিনিসকে আমি একবার করব নাকি দুবার করব, তিনবার অটোক্লেভিং করতে হলো, তাহলে একবার অটোক্লেভিং আমার কাছে কমপ্লিট হচ্ছে, ঠিক আছে, বা একবার ধরুন স্টেরিলাইজেশন কমপ্লিট হচ্ছে, তাহলে এই যে প্রসেসটা এটা এই একটা সাইকেলকে স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করে কে না এইরকম ভাবে ইমুলেশন, ঠিক আছে। ওকে, এখানে সাইকেল স্পেসিফিক কি বলে ভেরিফিকেশন সে কমপ্লিট করতে পারে, ঠিক আছে। ক্যালিব্রেট ফর স্পেশালাইজ সাইকেল, যেমন কি বলছে এক্সটেন্ডেড প্রিয়ন্স ইনঅ্যাক্টিভেটিং সাইকেল, মানে প্রিয়ন্স সে ইনঅ্যাক্টিভ হয়েছে কিনা সেই সাইকেলটা কমপ্লিট করার জন্য এ কি করে না এ আমার কাছে ওই সাইকেল ইন্ট্রিগেশন ইমুলেশনিং সাইকেল দেখা যায়, ঠিক আছে। ওকে, বেশ, নেক্সট কি বলছে দেখো, নেক্সট যেটা বলছে এই যে টাইপ 5 আর 6 এদের কিছু লিমিটেশন রয়েছে, ঠিক আছে। এই টাইপ 5 আর 6 এই যে দুটো প্রসেসকে করলাম, একটা হচ্ছে আমাদের কাছে ক্রিটিক্যাল ভেরিয়েবলস বা বায়ো ইন্ডিকেটর যে রয়েছে, তার সঙ্গে সঙ্গে ইমুলেটিং যাকে নিয়ে করছি তাদের কিছু লিমিটেশনস রয়েছে। এরা কি হচ্ছে নন কন্ডেন্সেবল গ্যাস বা এনসিজি, ঠিক আছে, দাঁড়া এটা ছোট হচ্ছে না কেন, এবার এসে দেখো নন কন্ডেন্সেবল গ্যাসেস বা এনসিজি, ঠিক আছে, ইনসাইড দ্য হলো ডিভাইসেস ইউজ দ্য প্রিভেন্ট দ্য কি বলছে দেখো প্রপার কি বলে স্টেরিলেন্ট প্রিভেনশন, ঠিক আছে। এই দুটো কেসেসে কি করা হয় না এরকম জায়গাতে একটা নন কন্ডেন্সেবল গ্যাস, ঠিক আছে, সেই নন কন্ডেন্সেবল মানে যেটা ঘন হয়ে যায় না সেই রকম ধরনের গ্যাসকে থাকতে পারে, ঠিক আছে। ওকে, ইনসাইড দ্য হলো ডিভাইস যেগুলো ধরনের ফাঁকা ডিভাইস রয়েছে তার ভেতরে এই ধরনের গ্যাসেস থাকতে পারে, তখন কি হবে না প্রপার স্টেরিলাইজেশন প্যারামিটার কিন্তু এরা শো করতে পারবে না। ক্লিয়ার? ওকে, তাহলে এদের এই নন কন্ডেন্সেবল গ্যাসটাকে প্রিভেন্ট করার জন্য তখন স্পেসিফিক ইউজেসের এই জায়গাটায় আসতে হবে, ঠিক আছে, তখন স্পেসিফিক ইউজেসের জায়গাটায় আসতে হবে, ঠিক আছে। ওকে, বোঝা গেল না। এবারে যেগুলো আমাদের কাছে রয়েছে কি ইকুইপমেন্টস, মানে যেগুলো জীবাণুমুক্ত করতে পারে, মানে জিনিসপত্র যেগুলো রয়েছে তাদের ইকুইপমেন্টসগুলো কেমন করে স্টেরিলাইজেশন করা হয়, তাহলে এগুলো কার দেখতে পেলাম এতক্ষণ পর্যন্ত যেগুলো আমরা ডাইরেক্টলি মেডিকেলসের জন্য ইউজ করব সেই ধরনের ইনস্ট্রুমেন্টগুলো কেমন করে স্টেরিলাইজেশন করা হচ্ছে সেই আইডিয়াটা আমাদের কাছে ক্লিয়ার হলো। ওকে, নেক্সট এরপরে যেটা হবে
সেটা হচ্ছে আমার যে ইকুইপমেন্টসগুলোকে আমরা ইউজ করবো, যেমন ধরুন রাবার গ্লাভস বা রাবারের যেটা টুনিকেট ইউজ করছি, তাহলে রাবার গ্লাভস বা টুনিকেটকে আমরা বুঝবো কি করে না, ওয়াশ উইথ দ্য সোপ অ্যান্ড বয়েল ফর 10 মিনিটস, আর তারপরে এয়ার ড্রাই করতে হবে, ঠিক আছে? তাহলে এর মধ্যে আমরা ডিসইনফেকশনস আমরা করতে পারবো, ঠিক আছে? নেক্সট কি বলছে দেখো, যেগুলো হচ্ছে আমাদের কাছে কিডনি ট্রে, ঠিক আছে, মেটালিক এলিমেন্টস রয়েছে, তাকে 20 মিনিট ফোটাতে বলছি ইমার্জেন্সিতে, রেন্স উইথ দ্য স্পিরিট অ্যান্ড ফ্লেম, ঠিক আছে? ইমার্জেন্সি যদি কেস হয় তখন কি হবে, স্পিরিট দিয়ে এটাকে ধুয়ে নেওয়া হবে, মানে পুরো ডুবিয়ে তুলে নেওয়া হবে, আর তারপরে কি করা হবে, ফ্লেমিং করে নেওয়া হবে, ঠিক আছে? তাহলে আর বাকি অন্য সময় 20 মিনিটে এটাকে ফোটানো হবে জলেতে। নেক্সট কি বলছে, ইনস্ট্রুমেন্টের মধ্যে কি রয়েছে, ফরসেপসকে কি বলছে দেখো, বয়েল ফর 20 মিনিট, এক্সেপশন ডোন্ট বয়েল সিজার্সকে আমরা ফোটাই না, ঠিক আছে? ইনস্ট্রুমেন্টের মধ্যে ফরসেপস শুধু একে আমরা ফুটিয়ে নিতে পারি, কিন্তু সিজার্সকে আমরা ফোটাই না, কারণ তার মধ্যে ওই অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে যাবে। একটু আগে যেটা বললাম যে হিট হলেই কি হয়, যে মেটালিক এলিমেন্টসের তার অ্যালাইনমেন্টটা পাল্টে যায়, আর তখনই সমস্যা হয়, ঠিক আছে? ওকে, এর ক্ষেত্রে সিজার্সের ক্ষেত্রে কি হয় না, দেখো অ্যান্টিসেপটিক অ্যান্ড অয়েল জয়েন্টস অ্যান্ড প্রিভেন্ট দ্য ডালিং অ্যান্ড রাস্টিং, ঠিক আছে? সিজার্সের ক্ষেত্রে এইভাবে এটাকে করা হয়। নেক্সট কি বলছে দেখো, যেগুলো সোয়াব রয়েছে, সোয়াব মানে যার মধ্যে মিউকাসকে নেওয়া হয়, যেমন ধরো গজ পিস রয়েছে, সোয়াব কটন বার্ডস রয়েছে, ঠিক আছে? এদের কি করা হচ্ছে না, এদের অটোক্লেভ অর ব্রেক দ্য পারফোরেটেড টিনস, ঠিক আছে? ওকে, তাহলে এই যে জায়গাগুলো রয়েছে এদেরকে অটোক্লেভিং করা হয়, যে মানে গজ পিস রয়েছে, বা ধরো নাও একটা আমার কাছে মিউসিলেজ সোয়াব রয়েছে, তাহলে এদের কি করব না, এদের অটোক্লেভিং করব। যেগুলো গ্লাস এলিমেন্ট রয়েছে, যেমন ধরো থার্মোমিটার, কাঁচের তৈরি যেগুলো, সেগুলোকে আমরা অ্যান্টিসেপটিক সলিউশনসের মধ্যে ডুবিয়ে রেখে দেবো। সেগুলোকে আমরা কি করবো না, অ্যান্টিসেপটিক সলিউশনের মধ্যে ডুবিয়ে রেখে দেবো, পরে ওটাকে নিয়ে ড্রাই করে দিলেই কাজ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, বেশ। তাহলে এই হচ্ছে মেটেরিয়ালগুলো। যখন দেখবে যে একজন ডক্টর সে কি করছে, বা একজন তিনি ট্রিটমেন্ট করছেন বা তিনি সার্জারি করছেন, তাহলে একজন যে নার্স রয়েছে সেই নার্সের যে কাজ, সেই কাজটা কি না, এই ধরনের যে মেটেরিয়ালগুলো, সেই মেটেরিয়ালগুলোকে রেডি করে রাখা, এটাও কিন্তু নার্সের কাজ, ঠিক আছে? ওটিতে যে নার্সরা থাকে। নেক্সট কি রয়েছে দেখো, জল সরবরাহ, মানে মেনলি এখানে যেটা দেখতে পাওয়া যায় যে সেটা হচ্ছে যে 50% ইলনেস ইন ইন্ডিয়া, ঠিক আছে? 50% যে ইলনেস যেগুলো রয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস আমরা দেখতে পাবো কি না, কি বলে এখানে সেফ ওয়াটার নেই বলে। তাহলে ওয়াটারের প্রবলেমের কারণের জন্য 50% ইলনেস ইন্ডিয়ার মধ্যে তৈরি হচ্ছে, ঠিক আছে? এই 50% যে ইলনেস, এই ইলনেসকে প্রিভেন্ট করার জন্য এরপরে আমরা এবার এগোবো, ঠিক আছে? বেশ। নেক্সট কি বলছে দেখো, আনসেফ ওয়াটার, যে ওয়াটার বডি আমরা ইউজ করছি বা যেখান থেকে ওয়াটার হচ্ছে তার কারণের জন্য বিভিন্ন ধরনের, যেমন ধরো কলেরা, টাইফয়েড, ব্যাসিলারি ডিসেন্ট্রি, তারপর এর সাথে সাথে পোলিও, এরকম ধরনের বিভিন্ন রোগকে আমরা দেখতে পাই। তাহলে জলের মাধ্যমেই প্রায় 50% রোগ তৈরি হচ্ছে। এই জলের মাধ্যমে 50% যে রোগ তৈরি হচ্ছে, সেই জলটাকে কেমন করে ট্রিট করলে সেটা আমাদের কাছে প্যাথোজেন ফ্রি হয়ে যাবে, ঠিক আছে? ফ্রি ফ্রম দ্য প্যাথোজেন অ্যান্ড ফ্রি ফ্রম দ্য হার্মফুল কেমিক্যালস, ঠিক আছে? বা ক্লিয়ার হবে, ওডরলেস হবে, কোনো রকম কোনো প্রবলেম থাকবে না। ওয়াটার বডি থেকে যেহেতু 50% ডিজিজ আসছে, তাই ওয়াটার ট্রিটমেন্টটাও আমরা এখানে পড়ে নেবো। ক্লিয়ার? ওকে, নেক্সট চলে এসো। তাহলে ট্রিট করার জন্য কি কি উপায় রয়েছে আমাদের কাছে? ঘরোয়া কয়েকটা পদ্ধতি রয়েছে। একটাকে বলা হয় থার্মাল বা বয়েলিং, ঠিক আছে? ওয়াটার যেটা রয়েছে সেই ওয়াটারকে যদি আমরা ফুটিয়ে নিই, তাহলে এখানে মিনিমাম কতক্ষণ না 5 মিনিট। ওকে, এসেন্সিয়াল ফর দ্য বেবিজ অ্যান্ড দ্য ইয়ং চাইল্ড যারা রয়েছে তাদের জন্য এটা খুবই প্রয়োজনীয়। তাহলে ফুটিয়ে নিলে এটা আমার কাছে 1 নম্বর প্রসেস ডিসইনফেকশনস করার জন্য জলকে। নেক্সট হচ্ছে হ্যালোজেন ইউজ করা বা আয়োডিন ইউজ করা, ঠিক আছে? হ্যালোজেন যে মূলকগুলো রয়েছে, অ্যাড কি বলছে 2 ড্রপস অ্যান্ড 2% tincture per 100 liter of মানে per 1 liter of water and allow to 20 to 30 minutes, ঠিক আছে? ওকে, হ্যালোজেন যেগুলো রয়েছে সেই হ্যালোজেন মূলকগুলোকে কি করতে হবে না, একে আমার কত পার্সেন্ট 2 ড্রপস দিতে হবে, 2% এর যে আয়োডিন টিনচার রয়েছে সেই আয়োডিন টিনচার 2% 1 লিটার জলের মধ্যে দিয়ে প্রায় 20 থেকে 30 মিনিট মানে আধ ঘন্টা রেখে দিতে হবে জলটাকে। তাহলে এর মধ্যে থাকা যে জীবাণুগুলো রয়েছে সেই জীবাণুগুলো মুক্ত হবে। নেক্সট কি বলছে দেখো, আরেকটা বলছে অক্সিডাইজেশন, ঠিক আছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে KMNO4, ঠিক আছে? সেই পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি ইউজ করবো কোথায় না, আনটিল দ্য ওয়াটার টার্নস আ গুড, আচ্ছা পিঙ্ক কালারের হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। ওকে, ঠিক আছে? তাহলে জলের মধ্যে একে ইউজ করা হবে যতক্ষণ এটা পিঙ্ক কালারের হচ্ছে। এটা ইউজফুল হয় কিসের জন্য? কলেরা যেখানে আমার প্রিভেন্ট করা রয়েছে বা এরকম ধরনের যেখানে এপিডেমিক তৈরি হচ্ছে সেখানে প্রিভেন্ট করার জন্য আমরা এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট কেমিক্যালটাকে ইউজ করে থাকি, ঠিক আছে? তাহলে 3টে প্রসেস দেখলে, একটা হচ্ছে হিটিং, নর্মালি এটা আমাদের বাড়ির মধ্যে অনেকেরই জায়গাতেই হয়ে থাকে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে এই কি বলছে আয়োডিন সলিউশনস দিতে হবে, 2% আয়োডিন টিনচার, ঠিক আছে? 2 ড্রপস 1 লিটার জলের মধ্যে আধ ঘন্টা রেখে দেওয়া।
তার সঙ্গে সঙ্গে কি বলছে না পটাশিয়াম পারম্যাঙ্গানেট। নর্মালি এটা কার জন্য না এটা হচ্ছে কলেরা, এই এপিডেমিকটা যখন হচ্ছে সেই কলেরা এপিডেমিকটাকে প্রিভেন্ট করার জন্য এই প্রসেসটাকে আমরা নিচ্ছি। এরপরে যেটা আসবো সেটাকে কি বলা হয় না মিল্কের জন্য, ঠিক আছে। দুধ, দেখবে বাড়িতে দুধ ফুটিয়ে খাওয়া হয় কেন, বা মারা বলে দেখবে যে দুধটা ফুটে যাক তারপরে তোকে দিচ্ছি, তার কারণটা কি, ঠিক আছে। তার কারণটাও এটা একটা প্র্যাকটিস, যে প্র্যাকটিসটা আমাদের কি করে না প্রিভেনশন করতে হেল্প করে এই প্যাথোজেনের হাত থেকে। দেখে নাও মিল্ক যেটা রয়েছে এটা হচ্ছে নিউট্রিশিয়াস, আমরা তো জানি, ঠিক আছে ওকে, সুষম খাদ্য বলা হয় একে। কিন্তু তার সাথে সাথে কিছু কন্টামিনেশনস দেখতে পাওয়া যায়, ঠিক আছে, ডাইরেক্টলি অ্যানিমালসের থেকে। যেমন ধরো না বোভাইন টিউবারকুলোসিস, ঠিক আছে ওকে, এইরকম ধরনের কিছু ডিজিজ রয়েছে যেগুলো আমাদের কি করে না টাইফয়েড, কলেরা, ডিসেন্ট্রি এরকম ধরনের ডিজিজকে নিয়ে আসতে পারে, ঠিক আছে, এরকম ধরনের ডিজিজকে আমাদের করাতে পারে। সেই কারণের জন্য দেখবে মিল্ককে কি করা হয় না তাকে ফোটানো হয়। তাই হিট ইজ আওয়ার প্রাইমারি ওয়েপন, যেটা কি করাচ্ছে না ফুডটাকে সেফ কন্ডিশনসে নিয়ে আসার জন্য। তাহলে ডাইরেক্ট যেটা কাঁচা দুধ আসে সেই কাঁচা দুধের মধ্যে বিভিন্ন ধরনের আমরা ব্যাকটেরিয়াকে দেখতে পাই, যে ব্যাকটেরিয়াগুলো আমাদের টাইফয়েড, কলেরা, তারপর আমাশয় এরকম ধরনের রোগকে তৈরি করতে পারে। তাহলে এর থেকে প্রোটেক্ট হওয়ার কি রয়েছে না ফোটানো দুধ আমাদের কাছে বেটার। ক্লিয়ার? নেক্সট এরপরে চলে এসো। নেক্সট কি হয়েছে না এই দেখো দুটো প্রসেস রয়েছে, একটাকে বলা হয় বয়েলিং, যেটা আমাদের বাড়িতে করা হয়, ঠিক আছে। তো বয়েলিং এর মাধ্যমে আমরা জানি কি না বয়েলিং করলে এখানে কিলস দ্য অল অর্গানিজমস, ঠিক আছে। ইউজফুল যে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া রয়েছে সেই ইনক্লুডিং এই ইউজফুল ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়াটাও এখানে মরে যায়, ঠিক আছে ওকে। নেক্সট কি ডেস্ট্রয় ভিটামিন বি আর সি, ভিটামিন যেগুলো রয়েছে সেই ভিটামিন বি আর সি যেগুলো তৈরি হচ্ছে সেগুলোও কিন্তু এখানে নষ্ট হয়ে যায়। তার মানে একটা ভালো মানে প্রিভেন্ট করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ভিটামিনের গুণটাও কমিয়ে ফেলছি দুধের মধ্যে থেকে, ঠিক আছে। ডেস্ট্রয় ভিটামিন বি অ্যান্ড সি, ঠিক আছে ওকে। আর কোয়াগুলেট দ্য প্রোটিন, প্রোটিনটা জমাট বেঁধে যায়, দিয়ে কি হয়ে যায় না ক্যারামেল একটা ফ্লেভার চলে আসে, ঠিক আছে। যার জন্য ফ্লেভার্ড মিল্ক খায় না তাদের জন্য এটা কিন্তু প্রবলেম হয়, ঠিক আছে। কি হচ্ছে না প্রোটিনটা জমা হয়ে যাচ্ছে। নেক্সট তার ফলে কি করতে হবে, তার ফলে যেটা করা হয় অ্যাকচুয়ালি এখন যে মিল্কগুলোকে তৈরি করা হয় সেই মিল্কের যে প্রসেসটা হয়ে থাকে সেটার নাম হচ্ছে পাস্তুরাইজেশনস। পাস্তুরাইজেশনস মানে কি না ডেস্ট্রয় অনলি দ্য হার্মফুল প্যাথোজেন, যেগুলো হার্মফুল প্যাথোজেন্স রয়েছে সেই হার্মফুল প্যাথোজেনগুলোকে শুধুমাত্র মারা হবে, ঠিক আছে। বাকি যেগুলো ভিটামিনস রয়েছে বা এসেন্সিয়াল যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো অ্যাজ ইট ইজ রাখা হবে, এর মধ্যে কোনো চেঞ্জ হবে না। ঘরেতে আমরা কি করছিলাম যেটাকে ফোটানোর কারণে ভিটামিন বি আর সি এগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, ঠিক আছে। তাহলে ভিটামিনস আর এন্টায়ারলি রিটেন্টেড, যতগুলো ভিটামিনস রয়েছে সেই সমস্তগুলো রিটেন্টেড। এই যে জায়গাটা সেগুলো কি হচ্ছে না এই যে দুধটা যেটা পাস্তুরাইজ করা হয়েছে সেই পাস্তুরাইজ দুধের মধ্যে কিন্তু লার্জ অ্যামাউন্টে আর সুগারও থাকবে না, ক্যারামেলাইজড এখানে হয় না, ঠিক আছে। ক্যারামেল মানে কি, ক্যারামেল মানে হচ্ছে চিনিটা একটুখানি ওর মধ্যে মিষ্টিটা বেড়ে যায়, এটাই হচ্ছে ওকে বোঝা গেল, গুড় হয়ে যাওয়া, ওকে। সেই গুড় হয়ে যাওয়ার ব্যাপারটা এখানে আর দেখতে পাওয়া যায় না। তাহলে এখানে কি হচ্ছে যারা সুগার পেশেন্ট বা যাদের ব্লাড সুগার একটু হাই তারা এই পাস্তুরাইজ মিল্ক এখানে তারা ইউজ করতে পারে, ওকে। তাহলে দুটো প্রসেস বুঝতে পারলাম, পাস্তুরাইজেশন কাকে বলে আর ফোটানো মানে বয়েলিং কাকে বলে। বয়েলিং এর থেকে কেন পাস্তুরাইজেশন বেটার সেটাও দেখো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। বয়েলিং করলে কি হয় ভিটামিন বি আর সি, ঠিক আছে, ভিটামিন বি আর সি এগুলো ডেস্ট্রয় হয়ে যাচ্ছে, কিন্তু পাস্তুরাইজেশন করলে এই জিনিসটা ডেস্ট্রয় হয় না। বয়েল করলে ল্যাক্টোব্যাসিলাস ল্যাক্টি যেটা আমাদের মানে গুড ফর আওয়ার হেলথ সেটাও ডেস্ট্রয় হয়ে যাচ্ছে, কিন্তু এখানে ওই জিনিসটা ডেস্ট্রয় হয় না। নেক্সট কি বলছে দেখো, নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে যে এই যে হিট ট্রিটমেন্ট করা হয়, ঠিক আছে, হিট ট্রিটমেন্টের কিছু আলাদা আলাদা প্যারামিটার রয়েছে। তাহলে পাস্তুরাইজেশন কাকে কিভাবে করব, ঠিক আছে ওকে। এই পাস্তুরাইজেশনসের মধ্যে বিভিন্ন, কেন এইটার নাম পাস্তুরাইজেশন, কেন এটার নাম বয়েলিং নয়, ঠিক আছে। কেন স্যার ওটা তো স্যার ফোটানোই হয়, হ্যাঁ স্যার ফোটানোই হয়, কিন্তু ওর ফোটানোর যে তাপমাত্রাগুলো সেই তাপমাত্রাগুলো আলাদা আলাদা। বুঝে নাও কিরকম বলছে দেখো না আলট্রা হাই টেম্পারেচার, আলট্রা হাই টেম্পারেচারের মধ্যে কি হচ্ছে না কন্টেনারটাকে ফোটানো হয়, ঠিক আছে। যে কন্টেনারের মধ্যে দুধটা আসে সেই দুধের কন্টেনারটাকে 125 থেকে 150 ডিগ্রি সেন্টিগ্রেডে ফোটানো হয়, একে কাকে না কন্টেনারটাকে। নেক্সট কি বলছে না হাই টেম্পারেচার অ্যান্ড শর্ট টাইম, হাই টেম্পারেচার শর্ট টাইমের মধ্যে 72 ডিগ্রি সেন্টিগ্রেডে র্যাপিডলি, ঠিক আছে, একবার গরম করা হলো তারপর আবার ঠান্ডা করা হলো, আবার গরম করা হলো তারপর আবার ঠান্ডা করা হলো, এইভাবে এটাকে নিয়ে যাওয়া হয়। ক্লিয়ার? ওকে। নেক্সট হচ্ছে কি হোল্ডার বা ভ্যাট মেথড বলা হয়। সেখানে কি হচ্ছে না 60 থেকে 63 থেকে 66 ডিগ্রি সেন্টিগ্রেডে 60 মিনিট ধরে র্যাপিডলি মানে প্রথমে গরম করা হলো তারপর আবার একে ঠান্ডা করে দেওয়া হলো, দিয়ে 5 ডিগ্রি টেম্পারেচারে নিয়ে যাওয়া হলো, আবার তারপরে গরম করা হলো, আবার 5 ডিগ্রি টেম্পারেচার নিয়ে আসা হলো। তার মানে বুঝতে পারছো একবার হিট একবার কোল্ড, হিট অ্যান্ড কোল্ড এইভাবে নিয়ে যাওয়ার কারণে এর ভেতরে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো প্রায় ইনট্যাক্ট থাকে, ঠিক আছে ওকে, নষ্ট হয়ে যায় না পুরোপুরি।
ঠিক আছে। দিয়ে আলটিমেটলি কি করা হয় না, র মিল্কের মধ্যে এখানে একটা টেস্ট করা হয়, ঠিক আছে। ওকে, এটাকে বলা হয় ফসফাটেজ টেস্ট। এটাকে কি বলা হয় না, এটার নাম হচ্ছে ফসফাটেজ টেস্ট। ফসফাটেজ টেস্টটা কিসের জন্য করা হয় না, এর ভেতরে সমস্ত এনজাইমস যা যা জিনিসপত্র সেগুলো সব অ্যাবসেন্ট বা ডেস্ট্রয় হয়েছে কিনা, সাকসেসফুলি পাস্তুরাইজ করা হয়েছে কিনা, সেই টেস্টটা করার জন্য কি করা হয় না, ফসফাটেজ বলে একটা মেটেরিয়াল রয়েছে, সেই ফসফাটেজ টেস্টটা করা হয়। তাহলে এটা হচ্ছে পাস্তুরাইজেশনস এর কনফার্ম টেস্ট, ঠিক আছে। পাস্তুরাইজেশনস আমার কনফার্মলি হয়েছে কিনা সেটাকে দেখার জন্য আমি ফসফাটেজ টেস্টকে করে থাকি, ঠিক আছে। বেশ, তাহলে খাদ্য যেগুলো যেগুলো আমাদের কাছে দেখতে পাচ্ছি তাদের প্রিভেনশনের কয়েকটা রাস্তা আমরা কিন্তু পেয়ে গেলাম। একটা পেয়ে গেলাম কি, কিছু জিনিসপত্রকে ফ্রিজের মধ্যে রাখা হচ্ছে, ফুড যেগুলো রয়েছে যেমন ধরে নাও কোল্ড স্টোরেজ, ঠিক আছে। হেলথ কোল্ড স্টোরেজ হচ্ছে 0°C কিছু জিনিসপত্র রাখা হচ্ছে, ঠিক আছে। ওকে, নেক্সট কি দেখতে পাচ্ছি, ডিহাইড্রেশন অ্যান্ড ড্রাইং, রিমুভ দ্য ময়েশ্চার, ঠিক আছে। শুকনো করে দেওয়া হলো, কোনো একটা জিনিসকে শুকনো করে রাখা হচ্ছে, সেটা অনেক দিন ধরে থাকবে। নেক্সট কি বলা হচ্ছে না, স্মোকিং। স্মোকিং মানে এর মধ্যে থাকা যে ফেনল, ঠিক আছে, স্মোকের মধ্যে থাকছে কি না ফেনল, ঠিক আছে। দেখবে কিছু খাবারকে আমরা পুড়িয়ে খাই, ঠিক আছে, কাবাব বানাচ্ছি, তাহলে ফেনল কি করছে না, ফেনল সে প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। প্রিজারভেটিভ দ্য মিট, নর্মালি যেগুলো কাঁচা মাছ বা মাংস তাদের ক্ষেত্রে আমাদের এই স্মোকিং প্রসেসের মাধ্যমে প্রিজারভেশন করা হয়ে থাকে। ওকে, আরেকটা কি বলছে দেখো, সল্টিং অ্যান্ড প্যাকিং, পিকেলিং। ওকে, মানে আচার তৈরি করব, তাহলে আচার তৈরি করতে গেলে সেখানে একটা হার্শ এনভায়রনমেন্টকে ক্রিয়েট করে দেবো। সল্ট দিয়ে দিচ্ছি, অতিরিক্ত লবণ, ঠিক আছে, বা অতিরিক্ত টক। তাহলে এই যে এই কন্ডিশনসগুলোকে যদি আমি ক্রিয়েট করে দিই, তাহলে সেখানে আর কোনো ব্যাকটেরিয়া জন্মাতে পারবে না, ঠিক আছে। আর কোনো ব্যাকটেরিয়া নর্মালি জন্মাতে পারবে না। তাহলে ওই হার্শ এনভায়রনমেন্টকে ক্রিয়েট করে দেওয়া, এই হচ্ছে চারখানা প্রসেস, যে চারটে প্রসেসের মাধ্যমে আমরা হাউস হোল্ড ফুড, ঠিক আছে, বাড়িতে যে খাবারগুলো রয়েছে সে বাড়িতে খাবারকে প্রিভেন্ট করতে পারি, ঠিক আছে। হাউস হোল্ড ফুডকে প্রিভেন্ট করার এই হচ্ছে চারখানা রুট, ঠিক আছে। ওকে, নেক্সট এরপরে আমরা যে জায়গাটায় চলে যাব, নেক্সট টপিকটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কাছে কি না, রিদিম অফ লাইফ বা জীবনের ছন্দ। মানে রিদিম অফ লাইফ কি না, ভাইটালস অ্যান্ড প্যারামিটার্সগুলো, যে ভাইটালস অ্যান্ড প্যারামিটার্সগুলো অ্যাকচুয়ালি বোঝায় যে এই পেশেন্টটা সুস্থ রয়েছে নাকি এই পেশেন্ট এখন ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে, সেই জায়গাটাতে এবার আমরা চলে আসবো। ওকে, তাহলে বোঝা গেল। এর আগের যে পার্টটা ছিল, পার্টটা আমাদের কাছে ক্লিয়ার হলো। পাস্তুরাইজেশন কাকে বলে, স্টেরিলাইজেশন কাকে বলে, ডিসইনফেকশনস কাকে বলে, এই সমস্ত জায়গাগুলো আমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, বেশ, এবারে যখন ভাইটালস অ্যান্ড প্যারামিটার্সকে আমরা মেজার করার জায়গা থেকে প্রথমে এটাকে আমরা দেখবো, ঠিক আছে। কি কি রয়েছে না, প্রথম হচ্ছে কোনো একটা পেশেন্টের ব্যাকগ্রাউন্ডের যে কমপ্লেক্সিটি রয়েছে, ঠিক আছে, সেইটা প্রথমে নেওয়া হয়। একজন ডক্টর বলো বা একজন নার্স বলো, সে বা একজন প্যারামেডিক্স বলো, সে প্রথম একটা পেশেন্টের সামনাসামনি আসার পর তার কি হয় না, তার হিস্ট্রি, তার ব্যাকগ্রাউন্ড চেকিং হয়। তার পেশেন্টটার মধ্যে কি ছিল, কি ডিজিজ ছিল, কিরকম ধরনের তার অভ্যাস ছিল, সেই জিনিসটাকে আগে নেওয়া হচ্ছে। তাহলে পেশেন্ট ব্যাকগ্রাউন্ড বা হিস্ট্রি টেকিং বলা হয় এটাকে। তো প্রথমে যেটা করা হলো সেটা হচ্ছে হিস্ট্রি টেকিং, ঠিক আছে। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে কি, কোর ভাইটালস। কোর ভাইটালস এর মধ্যে কি কি পড়ে না, একটা হচ্ছে টিপিআর বলা হয়। কোর ভাইটালস মানে হচ্ছে টিপিআর, মানে টেম্পারেচার, পালস রেট অ্যান্ড রেসপিরেশন। টেম্পারেচার, পালস রেট অ্যান্ড রেসপিরেশন, এই তিনটাকে প্রথমে চেক করা হয়, ঠিক আছে। প্রথম কি চেক করা হবে না, টিপিআর চেক করা হবে, টেম্পারেচার, পালস রেট অ্যান্ড রেসপিরেশনসকে চেক করা হবে। তার সঙ্গে সঙ্গে কি চেক করা হবে না, তার ব্লাড প্রেশার কি রয়েছে, ঠিক আছে। ওকে, সেই জন্য কোনো একটা ডাক্তারের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি কি করেন, তিনি দেখবেন হাতে স্ফিগমো ম্যানোমিটার নিয়ে চেক করলেন, মাথায় একবার হাত দিয়ে দেখলেন টেম্পারেচার ঠিক আছে কিনা। তাহলে এটা হচ্ছে টেম্পারেচার, পালস রেট অ্যান্ড রেসপিরেশন, তার সঙ্গে সঙ্গে আমার ব্লাড প্রেশার, এই কয়েকটা জিনিস, এই চারটে জিনিসকে প্রথম চেক করা হবে ফার্স্ট স্টেপে। নেক্সট কি হবে, নেক্সট তারপর দেখতে পাবো যেটা না, ওটাকে বলে অ্যানথ্রোপোমেট্রি। অ্যানথ্রোপোমেট্রির মধ্যে কত ওয়েট রয়েছে আর হাইট কি রয়েছে, ঠিক আছে। হাইট অ্যান্ড ওয়েট এই দুটো জিনিসের মেজারমেন্ট করা হয় আমার অ্যানথ্রোপোমেট্রির মধ্যে। তাহলে হাড়ের গ্রোথটা আমরা বুঝতে পারবো এখানে, বোন ডেন্সিটি কত, হাড়ের গ্রোথ কীরকম হয়েছে। দেখতে পাচ্ছি হাইট অনেক কিন্তু সেখানে হালকা ওজন কম আসছে, ঠিক আছে, তার মানে কি বোন ডেন্সিটি এখানে কম হচ্ছে। নেক্সট কি হবে না, হেড টু টো ভিজুয়াল চেকিং, ঠিক আছে। হেড টু টো ভিজুয়াল চেকিং, ভিজুয়াল চেকিং এর মানে মানে সমস্ত জিনিসপত্র যেগুলো এবার ভিজুয়ালি চেক করবো আমি দেখে, ঠিক আছে। কি কি রয়েছে, হেয়ার, আইজ, নোজ, থ্রোট, স্কিন, লিমস, এই সমস্ত জায়গাগুলো আমি কি করব এবার ভিজুয়ালি চেকিং করব। তাহলে যে চেকিং রয়েছে, যে কোনো একটা পেশেন্ট আমার কাছে এলো, সেই পেশেন্টটার ভাইটালস চেক করার আগে তার চেকিং যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা কী কীভাবে যাচ্ছে। প্রথমে তার হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড চেক করলাম, ঠিক আছে, ওকে ডান। হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড চেক করার পর নেক্সট আসছে টিপিআর চেকিং, ঠিক আছে, টেম্পারেচার, তারপরে পালস রেট, রেসপিরেশন হচ্ছে কিনা, আর তার সঙ্গে সঙ্গে তার ব্লাড প্রেশার কি রয়েছে, টিপিআর চেকিং হয়ে গেল।
নেক্সট হচ্ছে তার ওয়েট আর মেজারমেন্ট, হাইটের সঙ্গে তার ওয়েটের মেজারমেন্ট হয়ে গেল। ঠিক আছে, হাইটের সঙ্গে ওয়েটের মেজারমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর এবারে আসবে আমার ভিজুয়াল চেকিং, সেটা হেয়ার থেকে স্টার্ট করে পুরোটাই। ঠিক আছে, হেয়ার, আইজ, নোজ, থ্রোট, স্কিন, লিমস, যা যা রয়েছে, যার বলছে আমার স্যার এইখানে এই ব্যথাটা হচ্ছে, আমার এইখানে এইটা হচ্ছে, তাহলে সেই জায়গাটাকে আমি তখন চেক করব। তার আগে আমাকে এই 3টে স্টেপকে কিন্তু কভার করে আসতে হবে। ঠিক আছে, ওকে। নেক্সট এবারে আসো যে এই যে 5টা যে আমাদের সূচক রয়েছে, সেই টিপিআর যেটা বললাম আমি, সেই টিপিআর এই 5টা কি কি রয়েছে। ঠিক আছে, 5টা যে প্যারামিটার্স, এই প্যারামিটার্সের রেসপেক্টে আমরা প্রাইমারি ভাইটালস বা বলা হয় যে প্রাইমারি যেগুলো আমাদের দেখতে হয় সেই দেখার জায়গাগুলোকে দেখে নিই। ফার্স্ট কি হচ্ছে না টেম্পারেচার। টেম্পারেচার চেকিং মানে কি না, টেম্পারেচার চেকিং মানে হচ্ছে এখানে আমি দেখতে পাবো যে তার থার্মোরেগুলেশনস কেমন চলছে, মানে টেম্পারেচার এখন বডি টেম্পারেচার কীরকম দেখাচ্ছে, খুব ঠান্ডা হয়ে গেছে নাকি বডিটা এখন হিট রয়েছে, মানে তার জ্বর হয়েছে নাকি সে সিভারিং কাঁপছে। ঠিক আছে, ওকে। তাহলে টেম্পারেচারের থার্মোরেগুলেশনস কীরকম রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে তার ইমিউনো রেসপন্স কেমনভাবে চলছে, এইটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, ধরো না ভাইরাল ইনফেকশন হলো, জ্বর হয়েছে, মানে আমি বুঝতে পারছি তার ইনফেকশন হওয়ার কারণে তার ইমিউনো রেসপন্স অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জায়গাটা প্রথম। তাহলে থার্মোরেগুলেশনস অ্যান্ড ইমিউনো রেসপন্স, এইটা হচ্ছে আমার কাছে টেম্পারেচার চেকিং এর মাধ্যমে আমরা জানতে পারি। নেক্সট এরপরে দেখবো কি, নেক্সট হচ্ছে পালস রেট। পালস রেট কেন চেক করা হয় না, কার্ডিওভাস্কুলার ফাংশন। ঠিক আছে, সেই কার্ডিওভাস্কুলার ফাংশন ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। ঠিক আছে, হার্ট আমার কাছে ঠিক করে ব্রিথ করছে কিনা, ঠিক আছে, মানে বিট করছে কিনা, হার্টের থেকে আউটপুট ঠিক আসছে কিনা, সেইটা বোঝার জন্য আমরা কার্ডিওভাস্কুলার ফাংশনসকে চেক করব। ঠিক আছে, বা সেটাকে পালস রেট চেক করব। 3 নম্বর পয়েন্টে আসছে আমাদের কাছে কি, দেখো রেসপিরেটরি বা রেসপিরেশনস চেকিং। রেসপিরেশনস কেন করব চেকিং না, পালমোনারি, এটা কি জন্য, স্টেথোস্কোপকে ইউজ করি আমরা এই কারণের জন্য। ঠিক আছে, তাহলে পালমোনারি অ্যান্ড মেটাবলিক ফাংশনস ঠিকঠাকভাবে চলছে কিনা এইটা বোঝার জন্য আমরা কি করব না, রেসপিরেশনস চেকিংকে আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে পালমোনারি অ্যান্ড মেটাবলিক অ্যাক্টিভিটিকে চেক করার জন্য আমাদের রেসপিরেশন চেকিংকে করে থাকি। ঠিক আছে, নেক্সট 4 নম্বর টিপিআর হয়ে গেল। টিপিআর এর পর আসছে আমাদের কাছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারকে কেন চেক করবো স্যার না, ব্লাড প্রেশার চেক করার কারণ হচ্ছে কি না, সেটা দেখবো আমাদের সার্কুলেটরি সিস্টেম। ঠিক আছে, রক্ত সংবহন তন্ত্র, সে ব্লাডের যে ফোর্স রয়েছে, ঠিক আছে, প্রেশার হাই না লো, তার কারণে কি বুঝতে পারি আমরা না, সার্কুলেটরি সিস্টেমের মধ্যে কতটা ফোর্স পড়ছে। ঠিক আছে, ওকে, ভাস্কিউলার কোনো রেজিস্ট্যান্স তৈরি হয়েছে কিনা, এইটাকে টেস্ট করার জন্য আমাদের ব্লাড প্রেশার চেক করা হয়। আর সবার লাস্টে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন বা SpO2 বলা হয় এটাকে। ঠিক আছে, যে পেশেন্ট এসছে তার মধ্যে অক্সিজেনিক পারফোরেশনস, মানে অক্সিজেন তার ভেতরে কতটা পারফোরেট করছে, মানে কতটা ব্লাডের মধ্যে অক্সিজেন এসে মিশছে। ঠিক আছে, এটা হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন SpO2। ঠিক আছে, তাহলে এই 5টা প্যারামিটারকে আমরা চেক করবো, এই 5 প্যারামিটার্স প্রথম। ঠিক আছে, ওকে, ফার্স্ট যে ট্রিটমেন্ট হচ্ছে তার মধ্যে এই 5 প্যারামিটার্সকে আমরা চেক করছি। এবার এই 5 প্যারামিটার্সকে চেক করার জন্য কি কি দেখতে পাচ্ছি না, এর কিছু কন্ডিশনস আমরা বুঝতে পারবো। যেরকম ধরে নাও থার্মোমিটার্স আমাদের কাছে 3টে ধরনের হয়ে থাকে। ঠিক আছে, ফার্স্ট আমি হিটকে চেক করতে যাচ্ছি, তো হিট চেকিং এর জন্য থার্মোমিটার্স 3টে টাইপের আমরা দেখতে পাই। একটাকে বলা হয় এই যে থার্মোমিটারটা রয়েছে, যেটা আমরা নর্মালি ব্লু কালারের বা বাড়িতেও দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের একে বলা হয় ওরাল থার্মোমিটার। ওকে, বাচ্চাদের ক্ষেত্রে এই ওরাল থার্মোমিটার ইউজ করা হয়। ওকে, বাচ্চাদের ক্ষেত্রে ওরাল থার্মোমিটারসকে আমরা নর্মালি ইউজ করি। ক্লিয়ার? এছাড়া এরপরে দেখতে পাচ্ছি এই যে রেড থার্মোমিটারটা রয়েছে, এটাকে বলা হয় রেকটাল থার্মোমিটার। ঠিক আছে, রেকটামের থ্রু দিয়ে ধরো না কোনো একটা পেশেন্ট সে কনসাসই নয়, হাত পা ছেড়ে দিয়েছে, তখন তার টেম্পারেচার কেমন করে বুঝবো, তখন রেকটাল থার্মোমিটারের মাধ্যমে বোঝা হয়। ওকে, নেক্সট আরেকটা কি বলছে দেখো, টেম্পোরাল ফোরহেড স্ক্যানার। এই টেম্পোরাল ফোরহেড স্ক্যানারকে এখন মোটামুটি সবাই চেনে, কারণ গোটা কোভিডের টাইমে কোনো একটা জায়গায় এন্ট্রি নিতে গেলে এই টেম্পোরাল ফোরহেড স্ক্যানারকে ইউজ করা হচ্ছিল। ঠিক আছে, ওকে, এ কি করে না, এ অ্যাকচুয়ালি প্রায় ওই 1 ডিগ্রি লোয়ার দেন ওরাল আর 1 ডিগ্রি হায়ার দেন ওরাল, মানে ঠিক আছে, ওকে, তাহলে মোটামুটি ওই একটা 1 ডিগ্রি আপ অ্যান্ড ডাউনের টেম্পারেচারকে শো করে। যে টেম্পারেচারটা রয়েছে তার থেকে 1 ডিগ্রি কম বেশি এরকম ধরনের একটা টেম্পারেচারকে এ শো করে থাকে। কে না, টেম্পোরাল ফোরহেড স্ক্যানার, যেটাকে আমরা ইউজ করে থাকি। ওকে, এবার টেম্পারেচারের যে জোন, কি কন্ডিশনসে, মানে কোন টেম্পারেচার থাকলে আমরা বুঝতে পারবো কি কন্ডিশনে রয়েছে পেশেন্ট। ঠিক আছে, যদি একদম টেম্পারেচার আমাদের কাছে 95 ডিগ্রি ফারেনহাইট বা 35 ডিগ্রি সেলসিয়াস, আমাদের বাড়িতে যে টেম্পারেচার স্কেলটা থাকে সেটা ফারেনহাইটে থাকে। ঠিক আছে, 95 এর থেকে যদি নিচে থাকে, তখন যে কন্ডিশনসটা বলা হয় তখন সেটাকে কি বলা হয় না, বলা হয় হাইপোথার্মিয়া। ঠিক আছে, ওকে, তখন এটাকে কি বলা হয় না, এটা হচ্ছে হাইপোথার্মিয়া। এই কন্ডিশনে পেশেন্টের কি হবে, শীত করবে, শিভারিং হবে, কাঁপুনি দেবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি হাইপোথার্মিয়া, বডির বিভিন্ন জায়গায় নীল হতে শুরু করবে, এই রকম ধরনের টেম্পারেচার রয়েছে।
নর্মাল টেম্পারেচার আমরা কোনটাকে দেখতে পাই না, নর্মাল টেম্পারেচার আমার তোমার সবার যেটা রয়েছে সেটা হচ্ছে 97.8 থেকে 99.1 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। অ্যাভারেজ বলা হয় 98.6 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। ওকে, মানে যদি সেলসিয়াস স্কেলে বলি তাহলে 36 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, 36 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে নর্মাল জায়গা। আর এর থেকে যদি বেশি হয়ে যায়, এর থেকে যদি বেশি কন্ডিশনসে আমরা দেখি, তখন এটাকে কি বলা হয় না, এটাকে বলা হয় প্যারাক্সিয়া বা ফিভার, জ্বর হয়েছে। কখন না 104 ডিগ্রি ফারেনহাইটের উপরে চলে গেছে, ঠিক আছে, মানে 38 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে। এই সময় বোঝা যায় যে বডির মধ্যে ইনফ্লেমেটরি রেসপন্স হচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে ইন্ডিকেটস কি বলবে, ইনফেকশনস অর ইনফ্লেমেটরি রেসপন্স, কোনো একটা জায়গায় জোরে লাগলো তারপর তার জ্বর এসে গেল, তার কারণটা কি না, ওই জোরে লাগার কারণের জন্য সে এখানে ইনফ্লেমেটরি রেসপন্স স্টার্ট হয়ে গেছে, সেই জন্য তার জ্বর এসছে। ক্লিয়ার? তাহলে তিনটে ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। একদম যদি নিচে হয়, ঠিক আছে, যদি টেম্পারেচার বডি টেম্পারেচার থেকে কমে যায় তখন এটাকে বলা হয় হাইপোথার্মিয়া। হাইপোথার্মিয়ার পর নর্মাল টেম্পারেচার, উপরের যেটা রয়েছে ওটাকে বলছে প্যারাক্সিয়া বা ফিভার। ওকে, তাহলে এই হচ্ছে তিনটে স্কেল যার রেসপেক্টে আমরা টেম্পারেচারকে মেজার করতে পারি। ওকে, টেম্পারেচার মেজারমেন্ট। নেক্সট, এবার টেম্পারেচার মেজারমেন্টের পর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পালস অ্যান্ড হার্ট রেট। পালস অ্যান্ড হার্ট রেট অনেকগুলো জায়গা দিয়ে মেজার করা যায়। কোনো কোনো ডাক্তার দেখবে হাতের এখানে দেখছে, ঠিক আছে, কেউ দেখবে এইরকম জায়গায় হাত দিয়ে দেখছে, ঠিক আছে, কেউ দেখবে এই জায়গায় হাত দিয়ে দেখছে, ঠিক আছে। বিভিন্ন জায়গায় হাত দিয়ে আমরা পালস রেটকে মেজার করতে পারি। তাহলে এই যে বিভিন্ন জায়গায় আমরা পালস রেটকে মেজার করি, এই জায়গাগুলো কি কি? তো পালস রেটকে মেজার করার জন্য হাতে যেটা দেখা হয় এটা হচ্ছে রেডিয়াল নার্ভের উপরে পালস রেটকে আমরা মেজার করি, ঠিক আছে। এটা হচ্ছে রেডিয়াল নার্ভ, সেই রেডিয়াল নার্ভের উপরে আমরা পালস রেটকে মেজার করি। কেমন করে মেজার করা হয় না, মেজার করার জন্য দাঁড়াও, এই হচ্ছে আমার লেফট হ্যান্ড, এক মিনিট, ঠিক আছে, এই হচ্ছে আমার লেফট হ্যান্ড আর এই হচ্ছে আমার কাছে রাইট হ্যান্ড। তো রাইট হ্যান্ডের যে 4 ফিঙ্গার রয়েছে সেই রাইট হ্যান্ডেড 4 ফিঙ্গারকে আমি এইখানে ইউজ করব। এইখানে আমার কাছে রেডিয়াল নার্ভ আছে, এই বুড়ো আঙুলের থেকে এই সোজা এখানে নামছে হচ্ছে আমার রেডিয়াল নার্ভ। তাহলে এইখানে তুমি রেডিয়াল নার্ভে হাত দিলে আর এই থামটা থাকবে হচ্ছে পিছনের দিকে, ঠিক আছে। এইখানে তুমি যদি এইভাবে হাত দাও তাহলে অটোমেটিক্যালি তুমি রেডিয়াল নার্ভের যে পালস রয়েছে সেই পালস ইম্পালসকে তুমি দেখতে পাবে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার হলো? তাহলে এই গেল একটা গল্প। নেক্সট কি আসছে, নেক্সট যেটা দেখতে পাবো সেটা কি হচ্ছে না, সেটা হচ্ছে ব্রাকিয়াল নার্ভ। ব্রাকিয়াল নার্ভকে কোন জায়গায় দেখতে পাবো না, ব্রাকিয়াল নার্ভ হচ্ছে আমার কাছে এই জায়গায় রয়েছে, এইখানে হচ্ছে আমার কাছে ব্রাকিয়াল নার্ভ। তাহলে এই যে এরিয়াটা রয়েছে এইখানটাতে যখন আমি চেক করব তাহলে এখানে আমি দেখতে পাবো কি না, আমার ব্রাকিয়াল নার্ভ তার রেসপেক্টে, ঠিক আছে। আর দেখবে আর একটা ঘাড়ের কাছে এখানে চেক করা হয়, ঘাড়ের কাছে যেটা চেক করা হয় সেটা হয়ে যাচ্ছে কি আমাদের কাছে না, এটা ক্যারোটিড নার্ভ। ওকে, তাহলে এটা হচ্ছে ক্যারোটিড নার্ভ। এই তিনটে জায়গায় আমরা পালস রেটকে চেক করতে পারি। এবার পালস রেটের সঙ্গে, ঠিক আছে, পালস রেটের সঙ্গে এর ওঠা পড়াটা, একে আমরা কি নামে ডাকি? যদি পালস রেট নর্মাল যেটা দেখতে পাই সেটা হচ্ছে কি 60/100, ঠিক আছে, বা 60-100 বিটস পার মিনিট। এক মিনিটে 60 থেকে 100 বার বিট হচ্ছে, ঠিক আছে, ওই ডিপ 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 যেটা করছে সেটা এক মিনিটে যদি ঘড়ি ধরে দেখি তাহলে সেটা হচ্ছে 60/100, ঠিক আছে, 60 থেকে 100 মানে 60 থেকে 100 বারের বিটস পার মিনিট, এটা হচ্ছে নর্মাল পালস রেট আমরা দেখে থাকি। তাহলে এই পালস রেটটা হচ্ছে নর্মাল পালস রেট। ক্লিয়ার? ওকে, এবার নর্মাল পালস রেটের থেকে যদি কমে যায়, 60-এর থেকে যদি নিচে চলে যায়, ঠিক আছে, ওকে, 60-এর থেকে যদি আমাদের কাছে নিচে চলে যায়, পালস রেট নিচে চলে গেছে, তখন একে একে আমরা বলি কি না, ব্র্যাডিকার্ডিয়া। ওকে, একে আমরা বলে থাকি ব্র্যাডিকার্ডিয়া। 60-এর থেকে পালস রেট নিচে চলে গেছে। এই কন্ডিশনটা কখন দেখতে পাবো? ব্র্যাডিকার্ডিয়া কখন হয়ে থাকে? যখন ধরো না ঘুমোচ্ছি, ঠিক আছে, বা সিক কন্ডিশনের মধ্যে রয়েছে, কেউ একজন অসুস্থ রয়েছে, ঠিক আছে, এ দেখো স্লিপ, হাই ফিটনেস বা হার্ট ব্লকেজ হয়ে গেছে, তখন এই পালস রেট কিন্তু আমরা কম দেখতে পাবো। এটাকে কি বলা হয় না, ব্র্যাডিকার্ডিয়া বলা হয়। আর যদি পালস রেট বেশি হয়ে যায় তখন একে বলা হয় ট্যাকিকার্ডিয়া। আর নেই, হ্যাঁ, ওকে, বেশ, তখন এটাকে কি বলা হয় না, ট্যাকিকার্ডিয়া। তাহলে ট্যাকিকার্ডিয়া আর ব্র্যাডিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে পালস রেট আমার 60-এর নিচে চলে গেল, আর 100-র উপরে যদি চলে যায় তখন সেটা হয়ে যাচ্ছে কি ট্যাকিকার্ডিয়া। এটা হচ্ছে কি ইনফেকশনস, অ্যাংজাইটি, ডিহাইড্রেশন, জল কম খাওয়া হয়েছে, তখনও কিন্তু এই ধরনের আমার ট্যাকিকার্ডিয়াকে আমি দেখতে পাই। তাহলে পালস রেট তিনটে জায়গাতে আমরা মেজার করতে পারি। একটা হচ্ছে এই হাতে, একে আমরা বলি রেডিয়াল পালস। নেক্সট এইটা হচ্ছে আমাদের ব্রাকিয়াল পালস, আর এটা হচ্ছে ক্যারোটিড পালস। এই তিনটে জায়গাতে আমরা পালস রেটকে মেজার করতে পারি। নর্মাল যেটা সেটা হচ্ছে 60-100, ঠিক আছে। যদি কমে যায় তখন এটাকে আমরা বলবো ব্র্যাডিকার্ডিয়া, যদি বেড়ে যায় 100-এর উপর চলে যায় তখন সেটাকে বলা হয় ট্যাকিকার্ডিয়া। ক্লিয়ার? বেশ, নেক্সট এরপরে যেটা মেজারমেন্ট করব সেটা হচ্ছে কি রিদমস, রেসপিরেটরি রিদম, ঠিক আছে। তো ট্যাকিকার্ডিয়া, আচ্ছা বেশ, আর ব্র্যাডিকার্ডিয়া, এই দুটো তো আমরা বুঝতে পেরেছি। রিদমস মেজার করার জন্য কি করতে হবে না, রিদমসকে মেজার করার জন্য আমরা দেখতে পাবো যেটা, এক মিনিট, হ্যাঁ, না প্রথমে
পেশেন্টটাকে ট্রাইপড পজিশনে বসাতে হয়, মানে কোনো একটা টুলের উপরে সে যখন বসবে, মানে দয়ের মতো এরকম একটা স্ট্রাকচারকে দেখতে পাবো, ঠিক আছে, এরকম ধরনের একটা স্ট্রাকচারকে আমরা দেখতে পাবো, ঠিক আছে। এটাকে কি বলা হয় না, এটাকে বলা হয় ট্রাইপড পজিশন। সেই ট্রাইপড পজিশনসে যদি বসে, ঠিক আছে, বসে, তাহলে এটা আমার রেসপিরেটরি ডিস্ট্রেস, ঠিক আছে, এটা হচ্ছে সাইন অফ রেসপিরেটরি ডিস্ট্রেস। এই ট্রাকিকার্ডিয়া বা ব্র্যাডিকার্ডিয়ার রেসপেক্টে এখান থেকে আমরা যেটা বুঝতে পারবো সেটা হচ্ছে কি দেখে নাও না, নর্মাল যে ব্রিজ, সেই ব্রিজকে কত না 12 থেকে 20 বার ব্রিদিং করি আমরা একজন অ্যাডাল্ট হিউম্যান। এই যে ব্রিদিংটা হলো, এই ব্রিদিংটা কমপ্লিটলি 12 থেকে 20 বার করে একজন অ্যাডাল্ট, ঠিক আছে, নর্মালি। এই 12 বারের কম যদি একে দেখতে হবো তখন এটাকে বলা হয় ব্রাডিপেনিয়া, ঠিক আছে, ওকে। তাহলে এখানে এটাকে কি দেখতে পাচ্ছি না, 12 বারের কম যদি রয়েছে তাহলে তখন এটাকে আমরা কি বলবো না, এটার নাম হচ্ছে ব্র্যাডিপিনিয়া। তা হচ্ছে লেস দ্যান 12 হয়ে গেলে সেটা ব্র্যাডিপিনিয়া। আর যখন এটা আমাদের কাছে 20 বারের বেশি হয়ে যাবে তখন এটাকে আমরা কি বলবো না, এটার নাম হচ্ছে ট্র্যাকিপিনিয়া, ঠিক আছে। 20 বারের বেশি হয়ে গেলে তখন এটা হয়ে যাচ্ছে কি ট্র্যাকিপিনিয়া। তাহলে 12 বারের কম মানে ব্র্যাডি ওয়ার্ডটা যেখানে ইউজ করা হবে সেটা হচ্ছে কি যেটা নর্মাল তার থেকে কম। পিনিয়া ফর রেসপিরেটরি নিউমোনিয়া, ঠিক আছে, পিনিয়া যদি ওয়ার্ডটা থাকে মানে এটা হচ্ছে কি না, এই নিয়া ব্র্যাডিনিয়া বলা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। ব্র্যাডিনিয়া এই ওয়ার্ডটা যখন রয়েছে না, ব্র্যাডিনিয়া মানে হচ্ছে রেসপিরেটরির সঙ্গে, ঠিক আছে, কার্ডিয়া হার্টের সঙ্গে পালস রেট, ওকে, বোঝা গেল। আর এটা হচ্ছে ট্যাকিপেনিয়া বা ওকে বা ট্যাকিনিয়া বলা হয়, ক্লিয়ার, বেশ। তাহলে এই হচ্ছে আমাদের কাছে রেসপিরেশনসের রেসপেক্টে আমরা দেখলাম। নেক্সট এরপরে চলে এসো, নেক্সট এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক ব্লাড প্রেশারকে এবার মেজার করব। ব্লাড প্রেশার মেজার করার জন্য যে ইনস্ট্রুমেন্টটাকে ইউজ করা হয়, এই ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে, অলরেডি তোমাদের বলে দিয়েছি, এর নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার, ঠিক আছে, এর নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। এই স্ফিগমোম্যানোমিটার অ্যাকচুয়ালি কি করে না, এ আমার এই সিস্টোলিক আর ডায়াস্টোলিক এই দুটো প্রেশারকে মেজার করে, ঠিক আছে, সিস্টোলিক আর ডায়াস্টোলিক। সিস্টোলিক আর ডায়াস্টোলিকটা কি, ঠিক আছে, ওকে। সিস্টোলিক মানে হচ্ছে যখন পাম্প অ্যাট্রিয়াল প্রেশারটা কখন না ভেন্ট্রিকিউলার কনস্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে, ভেন্ট্রিকেল যেটা রয়েছে হার্ট, এটা যদি আমাদের কাছে একটা হার্টকে দেখি, চলো ইজি, এই হচ্ছে আমাদের কাছে একটা হার্ট, এই ধরনের আমাদের হার্ট, এটা হচ্ছে আমাদের কাছে ভেন্ট্রিকেল, ওকে, আর এটা হচ্ছে আর্টারি, ঠিক আছে, ওকে, বেশ। তো ফার্স্ট কি দেখতে পাচ্ছি না, এই যে জায়গাটা অ্যাট্রিয়াল প্রেশার, ঠিক আছে, দ্য পাম্প অ্যাট্রিয়াল প্রেশার ডিউরিং ভেন্ট্রিকিউলার কনস্ট্রিকশন, মানে ভেন্ট্রিকেলটা কনস্ট্রিক্ট করছে, আর্টারি থেকে আমাদের প্রেশার দিয়ে বেরিয়ে আসছে ব্লাডটা। তাহলে ফার্স্ট যেটা পাচ্ছি আমরা সেটা ব্লাডের ফ্লোটা কোথা থেকে, এই দিক থেকে এইদিকে একটা ফ্লো আসছে, ওকে। আর নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না, এখান থেকে ব্লাডটা বেরিয়ে যাচ্ছে, ওকে। এটাই হয়ে যাচ্ছে কি আমাদের কাছে সিস্টোলিক, ঠিক আছে, যেটা টপ নাম্বারটা আমরা পাই, ঠিক আছে, এটা হচ্ছে টপ নাম্বারটা। তার মানে কি হলো না, আর্টারি যেটা রয়েছে, ঠিক আছে, সে অ্যাট্রিয়াল প্রেশার দিয়ে ভেন্ট্রিকেলের মধ্যে ব্লাডকে ফ্লো করাচ্ছে, আর ভেন্ট্রিকেলটা প্রেশার দিয়ে ব্লাডটাকে বাইরে পাম্প করে দিচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে সিস্টোলিক, ক্লিয়ার। আর ডায়াস্টোলিক কোনটা না, ফিল মানে যখন হার্টটা আবার নর্মাল কন্ডিশনে এলো, উপরের অ্যাট্রিয়াল পার্টটা এখানে যখন ফিল আপ হচ্ছে, এই জায়গা থেকে যখন আবার ব্লাডটা আসছে, এখানে ফিলিং হচ্ছে, আর এইটা এখানে ব্লাড এসে মানে উপর থেকে এই ব্লাডটা এখানে এসে প্রায় 70% ফিলিং কমপ্লিট করছে, 70% এটা কমপ্লিট করছে, এটা হয়ে যাচ্ছে কি আমাদের কাছে ডায়াস্টোলিক। তাহলে ডায়াস্টোলিক আর সিস্টোলিক এই যে দুখানা পার্ট, এই দুটো পার্ট আমাদের কাছে ক্লিয়ার হলো। ধরো না একটা হার্ট রয়েছে, ঠিক আছে, প্রথমে সিস্টোলিক কাকে বলবো, সিস্টোলিক মানে হার্টটা যখন পাম্প করে, ভেন্ট্রিকেলটা পাম্প করে ব্লাডটাকে গোটা শরীরের মধ্যে ছড়িয়ে দিল, ওকে। আর আর্টারি থেকে ব্লাডটা আমার ভেন্ট্রিকেলের মধ্যে চলে গেল, তাহলে এটা হয়ে যাচ্ছে কি ফার্স্ট আমার সিস্টোলিক, ঠিক আছে, ডান। এখন কি রয়েছে, আর্টারিটা ফাঁকা আর ভেন্ট্রিকেলের মধ্যে অল্প ব্লাড রয়েছে। এবার নেক্সট হলো কি, পুরোটা রিল্যাক্স স্টেটে গেল, ব্লাড আবার ওটাকে ফিল করা স্টার্ট করলো, ঠিক আছে, 70% ব্লাডকে আবার ফিল করে ফেলবে হার্টের ভেতরে, ঠিক আছে। এই 70% ব্লাডটা যেটা ফিল করবে সেটা হয়ে যাচ্ছে কি আমার কাছে ডায়াস্টোলিক। তাহলে সিস্টোলিক আর ডায়াস্টোলিক এই দুটো হচ্ছে কন্ডিশন। নর্মালি এই ব্লাডের সিস্টোলিক আর ডায়াস্টোলিক যেটা সেটা কি দেখতে পাবো, 91 থেকে 129 আর 61 থেকে 89 mmHg, এটা যেহেতু মার্কারি রেসপেক্টে হয় তাই mmHg, ওকে, বেশ। তাহলে
যেটা দেখতে পাচ্ছি সিস্টোলিক, সেটা সিস্টোলিক কত আসছে 91 থেকে 129 নর্মাল, ওকে। আর তার সঙ্গে সঙ্গে 61 থেকে 89 আমার কাছে ডায়াস্টোলিক নর্মাল, ঠিক আছে। এই যে প্রেশারটা, এই প্রেশারটা যদি আমরা দেখতে পাই তাহলে যে পেশেন্ট রয়েছে সেই পেশেন্ট এখন নর্মাল কন্ডিশনে রয়েছে বা একটু ক্রিটিক্যাল কন্ডিশন, নর্মালি বলবো আমরা, ওকে। যদি এর থেকে কম হয়ে যায়, কার থেকে কম হয়ে গেল 91 এর থেকে কম হয়ে গেল বা লেস দ্যান 90 হয়ে গেল, ঠিক আছে। আর এটা যদি লেস দ্যান 60 হয়ে যায়, 90 থেকে কম বা 60 থেকে কম, এই দুটো 61 এর থেকে কম, এই দুটো যদি কমে যাওয়ার জায়গাতে চলে আসে তখন এটাকে কি বলবো আমরা হাইপোটেনশন, মানে ব্লাড প্রেশার লো, ঠিক আছে, ব্লাড প্রেশার লো। আর এটাই যখন 130 প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, 129 অব্দি লিমিট রেখেছি, তাহলে 130 প্লাস আর এটা যখন 90 প্লাস হয়ে যাচ্ছে তখন এখানে আমরা কি বলবো না হাইপার টেনশন। তাহলে হাইপার টেনশন মানে হচ্ছে হাই ব্লাড প্রেশার, হাইপোটেনশন হচ্ছে লো ব্লাড প্রেশার, ঠিক আছে, ওকে। তাহলে হাইপোটেনশন অ্যান্ড হাইপার টেনশন এই ব্লাড প্রেশারের রেসপেক্টে যেটা আমাদের কাছে ব্যালেন্স বা মেজার করার জায়গা তার রেসপেক্টে চলছে, ঠিক আছে, ক্লিয়ার। বেশ, তাহলে 91 থেকে 129 আমার কাছে সিস্টোলিক নর্মাল, 61 থেকে 89 mmHg আমার কাছে ডায়াস্টোলিক নর্মাল ব্লাড প্রেশার দেখতে পেলাম, ক্লিয়ার। নেক্সট এরপরে আসছে কি অক্সিজেন স্যাচুরেশন, ঠিক আছে। অক্সিজেন স্যাচুরেশনসে কীরকম না নর্মালি একটা পার্সেন্টের ভেতরে অক্সিজেন স্যাচুরেশন আমরা দেখতে পাই সেটা হচ্ছে কত 94 থেকে 98% অক্সিজেন স্যাচুরেশন পাওয়া যায়, ক্লিয়ার। এবার অক্সিজেন স্যাচুরেশনসের নাম্বারটা কীরকমভাবে কমে বাড়ে, যদি কম দেখতে পাই 94 থেকে 98% হচ্ছে কি নর্মাল পার্সনের ক্ষেত্রে, ঠিক আছে। নর্মাল পার্সন যে কোনো দিন যার কোনো রকম কোনো বিড়ি বা সিগারেট খাওয়ার অভ্যাস নেই তাদের ক্ষেত্রে এই কন্ডিশনসটা দেখতে পাওয়া যাবে, বুঝতে পারছিস ছেলেগুলো, ওকে। নেক্সট হচ্ছে কি হাইপক্সিয়া কন্ডিশন। হাইপক্সিয়া মানে হচ্ছে যদি এটা লেস দ্যান 92 হয়ে যায়, 92 এর থেকে যদি কম হয়ে যায় তখন কি হচ্ছে না অক্সিজেন কম পৌঁছাচ্ছে, এটাকে বলা হয় হাইপক্সিয়া কন্ডিশন, ঠিক আছে। তাহলে 94 ছিল, 92 এর থেকে কম হয়ে গেলে তখন এটা হয়ে যাচ্ছে হাইপক্সিয়া কন্ডিশন। আর সিওপিডি মানে হচ্ছে ক্রনিক কন্ডিশনাল রিকোয়ারমেন্ট, ঠিক আছে, ওকে। এটা হচ্ছে লাংসের মধ্যে অবস্ট্রাকশন তৈরি হচ্ছে, ক্রনিক অবস্ট্রাকশন পালমোনারি ডিসঅর্ডার। তাহলে কি হচ্ছে লাংসের মধ্যে অবস্ট্রাকশন তৈরি হচ্ছে, ঠিক আছে, সেই অবস্ট্রাকশনের কারণের জন্য অক্সিজেন ঠিকঠাকভাবে পৌঁছাতে পারছে না, তখন অক্সিজেন স্যাচুরেশন হয়ে যায় কত 88 টু 92, ঠিক আছে। এদের ক্ষেত্রে কি হচ্ছে অল্প দৌড়ানোর পর হাঁপানি, ঠিক আছে, যে কোনো জায়গায় যাচ্ছে হাঁপানি, মানে অক্সিজেন বডিতে সাপ্লাই হচ্ছে না ঠিকঠাকভাবে, তখন এটা দেখতে হবে কি সিওপিডি কন্ডিশনস, ওকে। তাহলে নর্মাল যেটা রয়েছে টার্গেট রেঞ্জ সেটা হচ্ছে 94 থেকে 98% অক্সিজেন স্যাচুরেশন থাকে, বেশ। এবার যেটা অক্সিমিটার রয়েছে সেই অক্সিমিটার থেকে মেজার করার জন্য কয়েকটা প্রবলেম তৈরি হয়, কিরকম অক্সিমিটার মেজার করতে পারে না যদি ফিঙ্গার মানে বড় বড় নখ রাখা থাকে, তার উপর যদি নেল পালিশ পরা থাকে তাহলে অক্সিমিটার কিন্তু কারেক্ট মেজার করতে পারে না, ঠিক আছে। তাহলে অক্সিমিটারকে যখন ইউজ করা হবে দেখাবে যে নখ নেই, নেল পালিশ পরে না, সেরকম ধরনের, সমাজ রায় ও মহিলারা, বেশ। নেক্সট কি বলছে দেখ পুয়ার পেরিফেরাল সার্কুলেশনস, হাতে পায়ে মানে একদম ধারের, ঠিক আছে, ফিঙ্গার টিপস গুলো দেখতে পাচ্ছি নীল হয়ে গেছে, ঠিক আছে, পেরিফেরাল সার্কুলেশন এটাকেই বলে, যে আঙুলের ডগাগুলো দেখতে পাচ্ছি যে রক্ত কম হওয়ার কারণের জন্য পুরো নীল হয়ে গেছে, যেটাকে সাইনোসিস বলা হয়। তাহলে এই নীল হয়ে গেলে মানে পুয়ার যদি পেরিফেরাল সার্কুলেশনস হয় সেখানেও কিন্তু অক্সিমিটার আমার পারফেক্টলি ফাংশন করে না, বা কোনো পেশেন্টের যদি অ্যানিমিয়া দেখতে পাওয়া যায় তাহলে সেখানেও আমার এই ফাংশন কিন্তু পারফেক্ট দেখাতে পারে না, কারণ রক্তই কম, তাহলে স্যাচুরেশন কি করে হবে আমার পারফেক্টলি, ওকে। বেশ, তাহলে এই হয়ে যাচ্ছে অক্সিজেন স্যাচুরেশনসের গল্প। বেশ, তিনটে আমরা প্রেশার কন্ডিশনস পেয়েছি। এবার তিনটে যে কন্ডিশন সেটা কীরকম হয় নিওন্যাটাল, চাইল্ড আর অ্যাডাল্টের মধ্যে এই যে ম্যাট্রিক্সটা যেটা আমরা এতক্ষণ পড়ে এলাম সেটা চেঞ্জটাকে এবার একটু দেখবো, ঠিক আছে। স্যার এই যে বললেন ব্লাড প্রেশার বা হার্ট রেট বা রেসপিরেটরি রিদিম এটা কি সবার মধ্যে সেম থাকে, না বস সেম থাকে না, এটা এজ ওয়াইজ এটা ডিফারেন্ট হয়ে থাকে। যেমন ধরে নাও যদি নিওন্যাটালের কন্ডিশনস আমরা বলি, ঠিক আছে, নিওন্যাটাল মানে একদম 28 দিনের থেকে কম যারা রয়েছে তাদেরকে নিওন্যাটাল বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে নিওন্যাটাল কন্ডিশনসের মধ্যে যদি আমি আসি তখন দেখতে পাবো যেটা যে তাদের ক্ষেত্রে হার্ট রেট থাকে কি না, তাদের ক্ষেত্রে হার্ট রেট অনেক বেশি, ঠিক আছে, প্রায় 100 to 205, মানে 100 থেকে 205 বিটস পার মিনিট, এক মিনিটে 100 থেকে 200 বার এই হার্টটা বিট করছে, ক্লিয়ার, ওকে। তাহলে 100 to 205, ঠিক আছে, ওকে। তাহলে এইরকম ধরনের নিওন্যাটাল কন্ডিশনসে হার্ট রেটকে আমরা দেখতে পাবো। চাইল্ড যদি হয়, ঠিক আছে, বয়স কম, তখন দেখতে পাবো 75 থেকে 118, ঠিক আছে, 75 থেকে 118 বিটস পার মিনিট এটা বিট করছে। আর অ্যাডাল্টের ক্ষেত্রে তো আমরা দেখলাম 16 to 100 বিটস পার মিনিট এটা আমার কাছে পাম্প করছে, ক্লিয়ার। তাহলে এইখানে আমি যদি এই রেডিয়াল বলো
বা আমাদের কাছে যদি ক্যারোটিড বলো, সেই পালস রেট যদি আমি চেক করি তাহলে নিওনাটালের ক্ষেত্রে একটা আলাদা পালস রেট পাবো, চাইল্ডের ক্ষেত্রে আলাদা পালস রেট পাবো, অ্যাডাল্টের ক্ষেত্রে আলাদা পালস রেট পাওয়া যায়। ঠিক, ওকে। নেক্সট এবারে এসো যেটা, সেটা হচ্ছে রেসপিরেটরি রেটটা কি থাকে, রেসপিরেশনস কিভাবে হয়। না, রেসপিরেটরি রেটের রেসপেক্টে দেখতে পাবো যখন চাইল্ড থাকবে বা নিওনাটাল কন্ডিশনসে রয়েছে সেই সময় রেসপিরেশন রেটটাও বেশি, প্রায় 30 to 60 রেসপিরেশন বিটস পার মিনিট, যেটা আমরা নিই 10 থেকে 20 বার বা 12 থেকে 20 বার। ঠিক আছে, তাহলে 12 বার যেটা আমরা নিচ্ছি সেটা একজন বাচ্চা 1 মিনিটের মধ্যে কতবার, 30 বার নিচ্ছে। ঠিক আছে, তাহলে 30 to 60। ওকে, ক্লিয়ার। চাইল্ডসের ক্ষেত্রে কি দেখতে পাবো না, 18 থেকে 25 বার এটা হয়ে থাকে। ওকে, আর অ্যাডাল্টের ক্ষেত্রে 12 থেকে 20 বার আমরা রেসপিরেটরি রেটটাকে দেখতে পাবো। ব্লাড প্রেশার কি থাকে না, ব্লাড প্রেশারের মধ্যেও দেখো চেঞ্জ থাকে, সিস্টোলিক যেটা রয়েছে সেই সিস্টোলিকটা দেখাচ্ছি। ঠিক আছে, ওকে, ডায়াস্টোলিকটা নয়, সিস্টোলিকটা এখানে কম থাকে। ঠিক আছে, নিওনাটালের ক্ষেত্রে অ্যাডাল্টের তুলনায় কোনটা তাহলে কম দেখতে পাচ্ছি, তাই শুধুমাত্র কম যেটা হচ্ছে সেটা হচ্ছে সিস্টোলিক যে ব্লাড প্রেশারটা রয়েছে, সিস্টোলিক ব্লাড প্রেশারটা এখানে কম হয়ে থাকে। কত হচ্ছে না সিস্টোলিক, কারণ ভাই এখানে যে ব্লাডটাকে প্রেশার দিয়ে বার করবে সেখানে অল্পই পরিমাণ রয়েছে। ঠিক আছে, ওকে, হচ্ছে 67 to 84 mmHg। ঠিক আছে, 67 to 84 mmHg। চাইল্ডের ক্ষেত্রে 97 to 115 mmHg, আর অ্যাডাল্টের ক্ষেত্রে 120 120। ঠিক আছে, যে নাম্বারটাকে আমরা ধরি 120 mmHg আমরা দেখতে পাবো। ক্লিয়ার? বেশ, ঠিক আছে, তাহলে এই হয়ে যাচ্ছে কি এদের মধ্যে যে এজ ম্যাট্রিক্সের রেসপেক্টে প্রত্যেকটা প্যারামিটারসের যে ভেরিয়েশনসগুলো সেই ভেরিয়েশনসগুলোকে আমরা এখানে দেখে নিলাম। ঠিক আছে, বেশ। নেক্সট এবার কয়েকটা জিনিসে যাই, সেটা হচ্ছে কি যে না, এইখান থেকে স্টার্ট করুন। অ্যানথ্রোপোমেট্রি মানে কি, প্রথমে বললাম যে আমাদের এই টিপিআর টেস্ট মানে বেসিক টেস্ট আমাদের কাছে কমপ্লিট হলো। নেক্সট হচ্ছে অ্যানথ্রোপোমেট্রির মধ্যে আমরা বোন ডেন্সিটিকে টেস্ট করব। যদি বাচ্চা হয় একদম, সেক্ষেত্রে আমরা এরকমভাবে একটা বেবি ওয়েটের যে এজ, সেই এজটাকে মানে এরকম ধরনের কেজকে ইউজ করা হয়, যার মধ্যে বাচ্চাটাকে রেখে আমরা মেজার করতে পারবো। তাহলে বেস্ট ওয়ে কি রয়েছে না, এই বেস্ট ওয়ে রয়েছে, এইভাবে একে মেজার করা হয়। এবার এখানে মেজারমেন্টের অনুযায়ী বুঝতে পারবো কি না, গ্রোথ ওয়েটের সাথে যদি বাড়ে তাহলে এটা নর্মাল গ্রোথ শো করছে, আর যদি ওয়েটের সাথে এর গ্রোথ মানে এজের সাথে এর গ্রোথটা বা এজের সাথে যদি ওয়েটটা না ইনক্রিজ হয় তখন বুঝতে পারবো কি এ ম্যাল নিউট্রিশনের মধ্যে রয়েছে। ঠিক আছে, তোমাদের নিউট্রিশন অ্যান্ড ম্যাল নিউট্রিশন একটা টপিক আছে, সেখানে এটা পড়বে। তো কোয়াশিওরকর, ম্যারাসমাস, এই সমস্ত ডিজিজগুলোর নাম এখানে পড়বে। তাহলে নর্মাল গ্রোথ আর ম্যাল নিউট্রিশনস এটা বাচ্চাদের ক্ষেত্রে আমরা মেজার করতে পারি। অ্যাডাল্টের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে বা চাইল্ডের ক্ষেত্রে আমরা কেমন করে মেজার করি, ঠিক আছে, এদের ক্ষেত্রে মেজারমেন্ট যেটা করা হয় সেটাকে বলা হয় মিড আর্ম সার্কামফারেন্স। ঠিক আছে, মিড আর্ম সার্কামফারেন্স মানে একটা বাহুর এই জায়গাটায়, ঠিক আছে, এটা হচ্ছে মিড আর্ম, এই জায়গাটার যে পরিধি, ঠিক আছে, এই যে সার্কামফারেন্সটা রয়েছে সেই সার্কামফারেন্সটাকে মেজার করা হয়। ঠিক আছে, ওকে। তো নর্মাল এটা দেখতে পাওয়া যায় কত না, এই যে এটা হচ্ছে কি 12.8 সেন্টিমিটার হয়ে থাকে। ঠিক আছে, এই 12.8 সেন্টিমিটার হচ্ছে ক্রিটিক্যাল থ্রেশহোল্ড। এর থেকে কম হলে তখন এখানে কি বলবো না ম্যালনারিশড, এর থেকে কম হলে এটা হচ্ছে কি ম্যালনারিশড মানে নিউট্রিশন ঠিকঠাকভাবে পায়নি, এর থেকে বেশি হতে পারে। তাহলে 12.8 এটা হচ্ছে মিড আর্ম সার্কামফারেন্স। ঠিক আছে, বা এটাকে বলে MAC ম্যাক। ওকে, এই যে জিনিসটা রয়েছে এটা হচ্ছে কি মিড আর্ম সার্কামফারেন্স MAC, এই ম্যাককে মেজার করতে হয়। ক্লিয়ার? নেক্সট এরপরে এসো না, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ভিজুয়াল ডায়াগনোসিস। লাস্ট যেটা হেয়ার থেকে শুরু করে নো মানে নেল টো ইচ অ্যান্ড এভরিথিং, যেটা ভিজুয়াল ডায়াগনোসিস রয়েছে সেই ভিজুয়াল ডায়াগনোসিসে প্রথম যেটা সেটা হচ্ছে অ্যানিমিয়া টেস্ট। ঠিক আছে, রক্তাল্পতা আছে কিনা কেমন করে টেস্ট করা হয় না, দেখবে ডাক্তার বলে যে একটু চোখটা দেখি যে চোখটা এরকম নামিয়ে দেখে। ঠিক আছে, চোখটা এরকম নামিয়ে এই যে পার্টটা রয়েছে আমাদের কাছে নিচের যে পার্টটা রয়েছে এই পার্টটা যদি লাল না হয়, ঠিক আছে, বা যদি এই পার্টটাতে দেখতে পাওয়া যায় যেটা নর্মাল হওয়ার উচিত তার থেকে যদি কম লাল দেখতে পাই তাহলে সেটাকে কি বলবো না রক্তাল্পতা বা হিমোগ্লোবিন লেভেল আমার 12 গ্রামসের থেকে কম রয়েছে, লেস দ্যান 12। ঠিক আছে, হিমোগ্লোবিন লেভেল যেটা রয়েছে সেটা লেস দ্যান 12 হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, তাহলে এই একটা টেস্ট হলো। নেক্সট কি দেখতে পাবো না চোখের কোণে এই দিকের যে কোণটা রয়েছে, ওকে, এই কোণটা না এই দিকের যে কোণটা রয়েছে সেই কোণটাতে যদি বিটট স্পট দেখতে পাওয়া যায়, বিটট স্পট ইয়েলো কালারের, ঠিক আছে, তখন আমরা কি বুঝবো না জেরোপথ্যালমিয়া বা নাইট ব্লাইন্ডনেসের এফেক্ট এর মধ্যে দেখা যাচ্ছে, ভিটামিন A ডেফিসিয়েন্সি রয়েছে। ঠিক আছে, ভিটামিন A এর যে ডেফিসিয়েন্সি সেই ভিটামিন A এর ডেফিসিয়েন্সি এখানে আমরা দেখতে পাবো। ঠিক আছে, নাইট ব্লাইন্ডনেস অর জেরোপথ্যালমিক
ঠিক আছে, চোখটাকে সরিয়ে চোখের কোনায় দেখতে পাবো কি ইয়েলো স্পট রয়েছে, ওটাকে বলা হয় বিটট স্পট। ক্লিয়ার? দাঁতে মাড়ি, ঠিক আছে, যদি দেখি যে মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে বা মাড়ি হালকা হয়ে গেছে তখন সেটা ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি, যাবতীয় যা মুখের ডিজিজ ম্যাক্সিমাম ভিটামিন সি এর ডেফিসিয়েন্সির জন্য হয়ে থাকে, এটাকে স্কারভি বলা হয়। ঠিক আছে, এটাকে স্কারভি বলা হয়। দাঁত আলগা হয়ে যাওয়া, ঠিক আছে, এই মুখের বললাম, তাহলে এটা ভিটামিন সি এর ডেফিসিয়েন্সির জন্য। নেক্সট কি, গলায়, গলায় যদি দেখি তাহলে এটা হচ্ছে কি না গলাটা ফুলে যাওয়া, এই যে থাইরয়েড গ্ল্যান্ডটা রয়েছে এই থাইরয়েড গ্ল্যান্ডটা এরকম ভাবে সোয়েল বা ফুলে বাইরে বেরিয়ে এসছে, তখন এটাকে কি বলবো না গয়টার। ঠিক আছে, ম্যাল নিউট্রিশনসে বা নিউট্রিশনসে গিয়ে তোমরা এই জিনিসটা আবার দেখতে পাবে, থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে বেরিয়ে এসছে, তাহলে ভিজুয়াল আইডেন্টিফিকেশন এটা আসছে। ঠিক আছে, ওকে ওকে, তাহলে এটাও যাচ্ছে কি না এখানে গয়টার। তাহলে এখানে যে পেশেন্ট রয়েছে তার আয়োডিনের লেভেল কম রয়েছে, ঠিক আছে, সেই আয়োডিনের লেভেলটাকে ঠিক করতে হবে। বেশ, তাহলে এই হয়ে যাচ্ছে কি প্রত্যেকটা আমার যে ভিজুয়াল পার্ট, সেই ভিজুয়াল পার্টগুলোকে এইভাবে আমরা মেজার করতে পারি। নেক্সট যেটা রয়েছে পুরো জিনিসটাকে একবার দেখে নিই। পুরো জিনিসটার মধ্যে যে ভিজুয়ালিটির মধ্যে ফার্স্ট যেটা রয়েছে, যদি হেড অ্যান্ড আই এইটাকে মেজার করি তাহলে সেখানে ভিটামিন এ অ্যান্ড অ্যানিমিয়া এগুলোকে চেক ইন করতে পারবো, যে এগুলো এর কন্ডিশনের মধ্যে কীরকম রয়েছে সেটাকে দেখতে পাবো। ঠিক আছে, নেক্সট যদি মাউথ অ্যান্ড নেক দেখি, মাউথ নেক, তাহলে ভিটামিন সি অ্যান্ড আয়োডিন এটাকে চেক করতে পারবো। আর্ম, হাতের যদি দেখি তাহলে সেখানে ব্লাড প্রেশার আর ম্যাক, ঠিক আছে, বুঝতেই পেরেছো, মিড আর্ম সার্কামফারেন্স মানে নিউট্রিশন ম্যাল নিউট্রিশন ম্যাক, ঠিক আছে, মেজার করতে পারবো। যদি আমরা পায়ের দেখি, পা ফিট, তাহলে সেখানে গ্রোথ কীরকমভাবে রয়েছে, বেস বা ফিট, এখানে গ্রোথ অ্যান্ড ওয়েট, ঠিক আছে, তার উপর বেস করে। নেক্সট আসছে কি দেখো টর্সো, টর্সো মানে কোন জায়গাটা আসছে, টর্সো অর স্কিন, ঠিক আছে, ওকে, টর্সো, এটা টর্সো, এই জায়গাটা হচ্ছে টর্সো, ওকে, তার সঙ্গে সঙ্গে স্কিন, এখানে কি দেখতে পাবো, পেম মানে কোয়াশিয়র কোর ম্যারাসমাস, এই যে জিনিসপত্রগুলো এগুলোকে অবজার্ভ করা যাবে। এই হচ্ছে আমাদের কাছে একটা অবজারভেশন, যেগুলো হচ্ছে বাইরে থেকে দেখে ডাক্তারবাবু বা নার্স কি করে বলতে পারেন যে এই পেশেন্টের এই ডিজিজটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে কি আমার কাছে ভিজুয়ালস, ওকে, যে ভিজুয়ালসগুলোকে ইউজ করে আমরা বুঝতে পারবো যে কি রকম ধরনের ডিজিজ এনার হতে পারে। ক্লিয়ার? বেশ, তাহলে এই হচ্ছে টোটাল এরিয়া। তাহলে পুরোটাকে কেমনভাবে আমরা দেখলাম, ফার্স্ট যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে পরপর এইখানে দেখো রয়েছে আমাদের কাছে প্রত্যেকটা পয়েন্টগুলো কি হলো, ফার্স্ট হচ্ছে রেসপিরেশন রেট, নেক্সট আসছে আমাদের কাছে SpO2, ঠিক আছে, SpO2 পর হচ্ছে বিপি সিস্টোলিক, নেক্সট পালস রেট, তারপর বলছে ACVPU মানে লেভেল অফ কনসাসনেস ACVPU, নেক্সট হচ্ছে 6 নম্বরে টেম্পারেচার। এই 6টা টপিকে বা 6টা পয়েন্টের উপরে বেস করে অ্যাকচুয়ালি পুরো ট্রিটমেন্টটা করা হয় বা বলা হয় প্রাইমারি ট্রিটমেন্টটাকে করা হয়। ঠিক আছে, ওকে, নেক্সট এরপর ডায়াগনোসিস আমার কাছে কমপ্লিট হলো। তাহলে এটা হচ্ছে আমার কাছে ফ্রেমওয়ার্ক। ডান? ইয়েস স্যার, ডান। দেখ, এটাকেই বোঝার জন্য আমি এখানে আরেকটা লিখে রেখে দিয়েছি, যাতে কীরকম কন্ডিশন নর্মাল কীরকম হয়ে থাকে আর প্যাথোলজিক্যাল কন্ডিশনস কীরকম হয়ে থাকে। যদি আমার কাছে মিডাম সার্কামফারেন্স কত হওয়া উচিত, না থাকলে কি বোঝায়, কনজাংটিভাইটা মানে বা বলতে পারি যে জয় বাংলা, ঠিক আছে, ওকে, কনজাংটিভাইটিস হয়েছে, ঠিক আছে, ওকে, তাহলে চোখটা কীরকম, না থাকলে কীরকম হয়ে যাবে, অ্যানিমিক কন্ডিশনসে কী হচ্ছে, কনজাংটিভাটাকে দেখে আমরা কি আইডিয়া করতে পারি, স্ক্লেরা, ঠিক আছে, আইয়ের যে স্ক্লেরা রয়েছে সেটা যদি ক্লিয়ার থাকে তাহলে এরকম, আর এটা যদি ফোমি বা প্যাচি হয় বা বিটট স্পট দেখতে পাই তাহলে ওখানে কি হচ্ছে না ভিটামিন এ। গামসের মধ্যে কি দেখতে পাবো না, গাম যদি আমাদের কাছে ফার্ম না নর্মালি পিঙ্ক থাকছে, স্পঞ্জি আর ব্লিডিং হলে স্কারভি রয়েছে। ব্লাড প্রেশার স্টেডি নর্মাল, আর যদি না থাকে মাথা ঘোরা, হাইপারটেনশন, হাইপোটেনশন, এই জিনিসপত্রগুলো আমরা এখানে পেয়ে থাকি। ওকে, তাহলে এইগুলো প্রত্যেকটাই আমরা কি দেখলাম না ভাইটালস অ্যান্ড সাইন্স, ভাইটালস অ্যান্ড সিম্বলস যেগুলো রয়েছে। ঠিক আছে, পুরোটার একটা মাইন্ড ম্যাপ করে দিয়েছি। দেখ, মেডিকেল ইনস্ট্রুমেন্টেশনসকে কেমন করে প্রিপেয়ার করতে হয়, স্টেরিলাইজেশনস অ্যান্ড ডিসইনফেকশনসের প্রসেসটা এখানে রয়েছে, পাস্তুরাইজেশনস কাকে বলে এই যে পার্টটা রয়েছে, আর এখানে এই দেখ বডি টেম্পারেচার, পালস রেট, রেসপিরেটরি রেট, ব্লাড প্রেশার আর SpO2 সবগুলো এখানে আমাদের কাছে প্রসেস করা রয়েছে। আর একটা মনে রাখবি, এইদের ছাড়াও এই 5টা ছাড়াও আর একটা 6 নম্বর রেসপন্সকে আমরা দেখতে পাই, সেটাকে বলা হয় পেন সেন্সেশন, ব্যথা। ঠিক আছে, সেই পেন সেন্সেশন হচ্ছে আমাদের কাছে সাবজেক্ট টু ভাইটাল। ঠিক আছে, দরকার পড়লে এই ভাইটালসের ভেতরে পেন সেন্সেশনকেও ইনক্লুড করা হয়। এটা হচ্ছে সিক্সথ ইন্ডিকেটর হিসেবে কি থাকে না পেন সেন্সেশন। ক্লিয়ার? ওকে, ব্যথা। বেশ, বাংলায় নোট দেখ করে দিয়েছি এখানে। দেখ ফিজিক্যাল মেথড কেমন করে করা হয়, তারপর শ্লেষ্মা ঝিল্লি কাকে বলে, মধ্যম স্তর রয়েছে, স্টেরিলাইজেশন প্রসেস, পুরোটার বাংলায় নোট এখানে আমি তোদের রেডি করে দিয়েছি। ওকে, ডান অ্যান্ড ডাস্টেড। দুখানা টপিক ছিল, দুটো টপিক আমাদের কাছে কমপ্লিট হয়ে গেল।
যাদের নোটস দরকার ডেসক্রিপশন বক্সে দেখবি লিঙ্কস দেওয়া রয়েছে এই ক্লাসটার নোটটা ডেসক্রিপশন বক্সের যেটা রয়েছে দেখবি PYQ সিরিজ, তার মধ্যে দেখবি এখানে হেলথ অ্যাপটিটিউড বলে একটা আলাদা ক্লাস করে তার ভেতরে নোটগুলোকে সব আপলোড করা আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবি ক্লাসের রেসপেক্টে। ওকে, তাহলে ডেফিনেটলি যারা যারা এখনো পর্যন্ত জয়েন করিসনি তারা যেন ডেফিনেটলি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফ্রি যে লিঙ্কসটা রয়েছে PW অ্যাপেতে সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবি। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট আবার একটা ক্লাস নিয়ে। টাটা।